আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আব্দুল মুতুসার। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আমি তোমাদের আজকে কেমিস্ট্রি ক্লাস নেব, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। সো এই চ্যাপ্টারের নাম কি? এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। সো প্রথমেই আসো যে তোমাকে জানতে হবে যে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি। সো এটার জন্য আমরা প্রথমে জানবো যে পদার্থের পরিবর্তন কাকে বলে। ঠিক আছে? সো নর্মালি পদার্থের পরিবর্তন দুইভাবে হয়। এক হচ্ছে তোমার ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, আরেকটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। ঠিক আছে? সো এইখানে ওই সংজ্ঞাটাই মানে এই দুটা কথা যে তোমাকে মাত্র বললাম, এই দুটা কথা অ্যাড করে তোমাকে এখানে সংজ্ঞা বানাইছে। সংজ্ঞাটা কি দেখো, যে পরিবর্তন থেকে পদার্থের বাহ্যিক অবস্থা কিংবা ফিজিক্যাল স্টেটে যে চেঞ্জের ব্যাপারটা বললাম সেটা, এবং মূল গঠন বা পুনর্গঠনের সাধারণ পরিচয় পাওয়া যায়। বা এখানে তোমাকে কেমিক্যাল চেঞ্জের কথাটাই ভিন্ন একটা ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? বলছে যে তাকে পদার্থের পরিবর্তন বলে। অ্যান্ড তারপর কি বলছে যে পরিবেশে বিদ্যমান পদার্থগুলো বাহ্যিক তাপ, চাপ ও অন্য পদার্থের সংস্পর্শে পরিবর্তিত হয়। ওকে, ফাইন। সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানবো। সো প্রথমে তুমি জানলা যে পদার্থের পরিবর্তন দুই রকম। সো এই দুই রকম সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জানবো। ঠিক আছে? সো আসো, প্রথমেই হচ্ছে তোমার ভৌত পরিবর্তন। সো ভৌত পরিবর্তন মানে কি? সো ভৌত পরিবর্তন মানে বলছি তোমাকে, এটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাবা যে হ্যাঁ এটা তোমার তরল ছিল, এটা তোমার গ্যাসীয় হয়ে গেল, কিংবা এটা তোমার কঠিন ছিল, কঠিন পদার্থ, এটা তোমার রূপান্তরিত হয় তরল পদার্থে কনভার্ট হয়ে গেল। অ্যান্ড এই ভৌত পরিবর্তনের একটা সুবিধা হচ্ছে বা একটা ফিচার হচ্ছে, সেটা কি? তুমি যদি কোনো একটা কঠিন বস্তুকে তরলে রূপান্তর করো, তুমি চাইলে সেই তরল বস্তুটাকে আবার কঠিনে ব্যাক করে দিতে পারো। ঠিক আছে? সো এই চেঞ্জটা যেই প্রসেসে করা হয় সেটাকে বলা হয় ভৌত পরিবর্তন বাংলায়, বা ইংলিশে বলা হয় ফিজিক্যাল স্টেট চেঞ্জ বা ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে? ওকে, সো সংজ্ঞাটা একটু দেখো তোমাদের বইয়ের মতো করে কি বলছে, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। ওকে, এন্ড কি বলছে? ভৌত পরিবর্তন অস্থায়ী। আচ্ছা, এইসব কথা আমরা একটু পরে যাই। এবার তোমাকে আমি একটু উদাহরণ দিই। ঠিক আছে? সো উদাহরণটা কেমন ভাইয়া? উদাহরণটা হচ্ছে, দেখো তোমার কাছে মনে করো একটু পানি নিছো, তুমি গ্লাসে একটু পানি নিছো। তুমি যদি ভাই এই পানিটা ফ্রিজের মধ্যে রাখো, ডিপ ফ্রিজের মধ্যে রাখো 1 ঘন্টা পর বের করো, তাহলে কি সেটা কি পানি থাকবে? লিকুইড পানি থাকবে না, সেটা কি হয়ে যাবে? সেটা বরফ হয়ে যাবে। এখন ভাইয়া তুমি আমাকে বলো, পানির সংকেত কি আর বরফের সংকেত কি? পানির সংকেত কি জানো? হ্যাঁ, এটা তো মোটামুটি সবাই জানো, সেটা কি? H2O, তাই তো? এবার আমাকে তুমি বলো তো বরফের সংকেত কি? সো অনেকে এখন শুনে অবাক হয়েছে, ভাই বরফের সংকেত তো কোনোদিন শুনি নাই। সো ব্যাপারটা ভাই খুবই ইজি। পানির সংকেত হচ্ছে H2O। বরফ কি? বরফ কি নতুন কোনো এন্টিটি? নতুন তো কিছু না। সেটা তো কি? সেটা হচ্ছে তোমার পানিরই একটা রূপ। সো বরফ হচ্ছে তোমার ওয়াটার, তুমি এটাকে সলিড বলতে পারো। ঠিক আছে? সলিড ওয়াটার। অ্যান্ড আমি যদি এটাকে প্রথমে কি নিয়েছিলাম? লিকুইড নিয়েছিলাম, এটা কনভার্ট করে তুমি সলিড বানিয়েছিলাম। এখন তুমি যদি চাও সেই বরফটাকে তুমি যদি বাইরে রেখে দাও কিছুক্ষণ, তাহলে কি হবে? সেটা গলে কি হয়ে যাবে? লিকুইড পানিতে রূপান্তর করবে না? সো তুমি সলিড যে পানিটা ছিল, যেটাকে আমরা বলি বরফ, সেটাকে তুমি চাইলে লিকুইড পানিতে কিংবা তরল পানিতে রূপান্তর করতে পারো। ঠিক আছে? ওকে, সো এই জন্য এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন কথা হচ্ছে উভমুখী বিক্রিয়া কি জিনিস? সো এটা নিয়ে আমরা একটু পরে আরো ডিটেলসে জানবো। সো আপাতত মাথায় রাখো, জাস্ট এখানে আমরা দুইটা চিহ্ন দিছি, দুইটা তীর, দ্যাটস ওয়াই এটা উভমুখী। এখন এইটুকু মাথায় রাখো, কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবা যে উভমুখী বিক্রিয়া কি জিনিস। ওকে, আচ্ছা। সো এটা গেল তুমি লিকুইড পানিকে তুমি বরফ বানাইছো। এখন তুমি যদি ভাই লিকুইড পানিকে তাপ দাও, অনেক তাপ দিছো, গরম করছো। ঠিক আছে? গরম কেমনে করবা? চুলার মধ্যে তুমি একটা পাত্র রাখছো, দেন ওখানে তুমি পানি রাখছো। তো কি হবে? কিছুক্ষণ পর পানিটা টকবক করে ফুটতে শুরু করবে না? সো পানি ফুটতে শুরু করা মানে হচ্ছে পানি তার স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে। স্ফুটনাঙ্ক মানে কি? স্ফুটনাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা মৌল বা যৌগ ফুটতে শুরু করে, সেটাকে বলা হয় ওই যৌগের জন্য বা ওই মৌলের জন্য তার স্ফুটনাঙ্ক, নর্মালি যৌগের জন্য বলা হয়। ঠিক আছে? সো পানির যেই তাপমাত্রা ফুটতে শুরু করবে তার ওই তাপমাত্রাটাকে কি বলা হয়? পানির স্ফুটনাঙ্ক। সো এই মানটা কি তোমাদের জানা আছে? এই মানটা তোমরা জানো, সেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি যদি একটা লিকুইড পানি নাও, ঠিক আছে, বা একটা তরল পানি নাও, তুমি যদি ভাই টেম্পারেচার বাড়াও, ঠিক আছে, তুমি যদি তাপ দাও, তাহলে কি হবে? সেটা জলীয় বাষ্পে রূপান্তর হবে, কিংবা সেটা স্টিমে কনভার্ট হয়ে যাবে।
ঠিক আছে। স্টিম মানে কি ভাই? স্টিম মানে এই যে জল আমার ছিল, পানি যে জল ছিল আমার, এই জলটা বাষ্পে রূপান্তর হয়ে গেছে, যেটাকে আমরা বলি জলীয় বাষ্প, বা এটাকে তুমি বলতে পারো যে পানির গ্যাসীয় অবস্থাও তুমি বলতে পারো। ঠিক আছে। সো জলীয় বাষ্পের সংকেত কি? সেম জিনিস, তোমার এখানে লিকুইড পানি ছিল এন্ড জলীয় বাষ্পের সংকেত কি হবে? জাস্ট পানি আমার এখানে গ্যাসিয়াস। ওকে, বা এটাকে তুমি ডিরেক্ট বলতে পারো স্টিম। স্টিম মানে কি? স্টিম মানে কি আশা করি জানো। আচ্ছা, এখানে তুমি আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ভ্যাপর ইউজ করতে পারো। হ্যাঁ, সো এই জিনিসগুলো কি ভাই? স্টিম কি, ভ্যাপর কি? এখন তোমাদের 9-10 জন্য তোমরা মনে রাখতে পারো যে পানির গ্যাসিয়াস স্টেট, আর হচ্ছে তোমার ভ্যাপর, আর হচ্ছে তোমার স্টিম, এই তিনটা মোটামুটি একই জিনিস। তুমি যখন মানে এইচএসসিতে উঠবা কিংবা ভার্সিটিতে উঠবা, দেন এই বিষয়গুলো নিয়ে অনেক ডিপ পড়াশোনা করবা, তখন তুমি দেখবা যে ভ্যাপর আর স্টিমের মধ্যে একটু সামান্য একটা ডিফারেন্স আছে। সো এখন আপাতত তুমি ধরে নাও যে কোনো ডিফারেন্স নাই, মোটামুটি সেম জিনিস। ঠিক আছে। আচ্ছা, সো দেখো, তুমি যদি ভাই তরলকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে পারো, তাহলে কি করবা? কিভাবে করছিলে এটা? তাপ দিয়ে, ডেল্টা মানে তাপ দেয়া। ঠিক আছে। সো তুমি যদি ভাই এখান থেকে তাপ বের করে নাও, তাহলে কি হয়ে যাবে? ব্যাক করবে। তাহলে এটা কি? গ্যাসীয় অবস্থা থেকে আবার লিকুইডে ব্যাক করবে। ওকে, সো দেখো এখানে আমাদের মেইন যেটা দেখাতে চাচ্ছি আমি, এখানে তোমার মেইন গাঠনিকের কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে। গাঠনিক বলতে কি বুঝাইলাম? দেখো এখানে তোমার সংকেতগুলোর কোন চেঞ্জ হয়েছে? এখানে যে H2O ছিল, এখানে H2O, এখানে H2O, এখানে H2O। চেঞ্জটা হইছে কই? হইছে যে পাশে ব্র্যাকেটে কিছু একটা লিখছে, ওইখানে পাশে ব্র্যাকেটে কিছু একটা কি লিখছি, এটা তার স্টেট লিখছে, যে সে কোন অবস্থায় আছে, লিকুইডে আছে নাকি তার সলিডে আছে নাকি গ্যাসিয়াসে আছে। ওকে, সো ভৌত পদার্থ, ভৌত পরিবর্তন মানে কি দাঁড়াইলো? ভৌত পরিবর্তন মানে দাঁড়াইলো যেখানে তোমার দেখো সংজ্ঞার সাথে আমরা একটু মিলাই নেই, কি বলছে? যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন ঘটে না। সো মূল গঠন কি ভাই? H2O। H2O এর কোনো চেঞ্জ হয়েছে? না, কোনো চেঞ্জ হয় নাই। কি বলছে? অর্থাৎ নতুন কোনো পদার্থ তৈরি হয় নাই। ঠিক আছে। দেন বলছে শুধু পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থায় রূপান্তর ঘটে। হ্যাঁ, তুমি যে বাইরে থেকে দেখতেছো, একটা ছিল তোমার কঠিন, যেটা হাত দিয়ে ধরতে পারছিলা, দেন ছিল তোমার লিকুইড। লিকুইড মানে কি? হাত দিয়ে তুমি টাচ করতে পারবা, ফিল করতে পারবা, বাট এভাবে তো সলিডের মধ্যে ধরতে পারবে না। অ্যান্ড পরে তুমি আবার চেঞ্জ করে গ্যাসিয়াসে নিয়ে গেছিলা, যেটা তুমি হাত দিয়ে মানে ধরলেও খুব একটা ভালো করে ফিল করতে পারবে না, আনলেস তোমার হাতে যদি গরম না লাগে। ঠিক আছে। মানে আমি বুঝাচ্ছি আর কি, ধরতে পারার ক্ষমতা। সলিডকে তুমি ইজিলি ধরতে পারবা, লিকুইডকে তো ওইভাবে আঁকড়ে ধরতে পারবে না, এটা তো পানি বের হয়ে যাবে। ঠিক আছে। সো মেইন কথা হচ্ছে তোমার হচ্ছে বাহ্যিক বা ভৌত অবস্থা চেঞ্জ করছে, পদার্থের মেইন মানে গঠনের কোনো পরিবর্তন ঘটে নাই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার কি বলছে? যে ভৌত পরিবর্তন অস্থায়ী। এখন এই ব্যাপারটা দেখো পানির সাথে মিলে আনো। তুমি যদি একটা ভাই বরফ বানাইছো, অনেক কষ্ট করে একটা বরফ বানাইছো, ঠিক আছে। কষ্ট কেন বললাম? কারণ তুমি ভাই চাইলেই যে তুমি হচ্ছে তোমার স্কুলে আসো, স্কুলে তুমি একটা তোমার হচ্ছে স্কুল থেকে মনে করো 1 বোতল পানি নিলা, নিয়ে তুমি চাইলেই ওটাকে ক্লাসরুমে বসে ওটাকে বরফ বানাতে পারবা না। ওটা তোমার কি লাগবে? ফ্রিজ লাগবে, বা রেফ্রিজারেটর লাগবে, বা বরফ লাগবে, বা কিছু একটা লাগবে যেটার জন্য তোমার পানিটা টেম্পারেচার যেন কমে, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে যেন যায়। যখনই এটা 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে, তখন এটা বরফ ফর্ম করা শুরু করবে। যদি এটা 0-র সামান্য বেশি হয়, 0.5 ডিগ্রি সেলসিয়াস কিংবা 1 ডিগ্রি সেলসিয়াস, তারপরেও এই পানিটা বরফে রূপান্তর হবে না। এক্স্যাক্টলি তোমার 0-র কাছাকাছি হওয়া লাগবে, অ্যান্ড এক্স্যাক্টলি 0ই হওয়া লাগবে। ঠিক আছে। সো তুমি চাইলেই ধরো একটা সলিড বা একটা তরল পানিকে তুমি বরফে কনভার্ট করতে পারতেছো না। এখন তুমি ধরো তোমার বাসায় আসো, তোমার বাসায় ফ্রিজ আছে, তুমি হচ্ছে সুন্দর মতো বোতল রাখে বরফ বানাইছো, ফাইন, খুব ভালো। এখন তুমি যদি সেই কষ্ট করে বানানো বরফটাকে বাইরে রেখে দাও, কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? ওটা চেঞ্জ হয়ে কি হবে ভাইয়া? লিকুইডে কনভার্ট করে ফেলবে, তাই না? সো ওই জন্য বলছে যে ভৌত পরিবর্তন অস্থায়ী। এটা হচ্ছে একবার তুমি এটাকে বরফ বানিয়েছো, তার মানে যে ওটা যার ব্যাক করে এখানে আসবে না, এর কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড নর্মালি এটা তোমার ব্যাক করবেই। ঠিক আছে। তুমি যদি চাও তুমি ব্যাক করে দিতে পারো, এটা পার্মানেন্ট কিছু না, এটা অস্থায়ী। দেন কি বলছে? এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনে কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা দেখছি। দেন কি বলছে? যে বরফের গলন। আচ্ছা, এখন উদাহরণ দিয়েছে। হ্যাঁ, উদাহরণ কি ভাইয়া? বরফের গলন, যেটা আমরা আলোচনা করতেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে আজান দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা একটু ব্রেক নিব। আজানের ব্রেকের পর আমরা ফিরে আসলাম। সো দেখো এখানে আমরা আলোচনা করতেছিলাম তোমার ভৌত পরিবর্তন নিয়ে। সো লাস্ট আমরা যেখানে ছাড়ছিলাম সেটা হচ্ছে কি, ভৌত পরিবর্তন বিভিন্ন হচ্ছে উদাহরণ। ঠিক আছে। সো এখানে প্রথম উদাহরণ দিচ্ছে হচ্ছে বরফের গলন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বরফ এখানে গলে এই যে নিচেরটা, মানে এখান থেকে এই বিষয়টা। ঠিক আছে। সো বরফ এখানে কি হচ্ছে ভাইয়া? গলে লিকুইড পানিতে পরিণত হচ্ছে। সো এটা একটা। দেন কি বলছে? পানির স্ফুটন, যেটা আমরা পরে দেখাইছি। পানির স্ফুটন কি? যে পানি লিকুইড ছিল, দেন এখানে তুমি টেম্পারেচার বাড়ায়
বা তাপ বাড়ায়, ঠিক আছে, তোমার হচ্ছে কি হয়েছে, এটা পানিটা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করছো, সেইটা হচ্ছে তোমার একটা ভৌত পরিবর্তন। ওকে, আচ্ছা, তারপরে কি হয়েছে বলছে, তারপর বলছে যে লোহার চুম্বকের পরিবর্তন। এখন নর্মাল একটা লোহা সে কিন্তু তোমার চুম্বক ধর্ম দিবে না, ঠিক আছে। সো মনে করো আর যে কোনো একটা মেটাল নিবা, সে কিন্তু চুম্বক ধর্ম দিবা না, মানে নর্মালি চেক করবা, দেখবা যে সে চুম্বক ধর্ম দিবে না। বাট তুমি যদি সেই লোহাটাকে আরেকটা বড় একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে আসো, তখন দেখবা যে তার মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব ক্রিয়েট হয়েছে, বাট সেটা অস্থায়ী, ঠিক আছে। সো কিছুক্ষণ পর তুমি যদি ওই চুম্বক ক্ষেত্রটা সরায় দাও, বা বড় যে ম্যাগনেটটা সেটা যদি তুমি সরায় দাও, দেখবা যে কিছুক্ষণ তোমার ওই নর্মাল আয়রনটা সে হচ্ছে কিছুক্ষণ চুম্বকত্ব দেখাবে, বাট তার কিছুক্ষণ পরে সে নিউট্রাল হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার অস্থায়ী পরিবর্তন ছিল, অ্যান্ড এটা হচ্ছে তোমার ভৌত পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে যে মোমের গলন। সো এটার সাথে আমরা সবাই পরিচিত। সো মোমের গলন কি জিনিস? সো তুমি যদি একটা নর্মাল একটা মোম নাও, ধরো তোমার কাছে একটা মোমবাতি আছে, হ্যাঁ, ধরো তোমার কাছে এরকম একটা মোমবাতি আছে, অ্যান্ড হচ্ছে ধরলাম যে এখান থেকে এরকম আগুন বেরোচ্ছে, হ্যাঁ। সো নর্মাল কি হবে, মোমবাতি কি এরকম স্ট্রেট থাকে, বা স্ট্রেট থাকে, বাট দেখবা যে সাইডে কিছু জমে থাকে, হ্যাঁ, এরকম এরকম থাকে। সো তুমি যখন মোমবাতি জ্বালাবা, দেন কি হবে ভাইয়া, দেন এখান থেকে তোমার হচ্ছে মোমটা যখন গলবে, মোমটা গলার পরে যে গলিত যে মোমটা আছে, যেটা তোমার লিকুইডে রূপান্তর হয়ে যায়, সেই মোমটা এই তোমার ধার বেয়ে 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 নিচে পড়ে, হ্যাঁ। সো দেখবা যে এটা তোমার নিচে পড়ে এইখানে এসে জমা হয়, ঠিক আছে। সো দেখো, মোম কিন্তু প্রথমে তুমি যেটা হাতে নিয়েছিলা সেটা তোমার কঠিন পদার্থ ছিল, তুমি যখন এটাকে জ্বালাইছো, দেন মোমটা গলে গেছে। মোমের গলন মানে কি, সে আগে সলিড ছিল, যখন সে গলছে তখন সে লিকুইড হয়ে গলে গলে পড়ছে। আগে কি ছিল, আগে সলিড ছিল, অ্যান্ড লিকুইড হয়ে যে পড়লো, পড়ার পর আজীবন যে লিকুইড থাকবে এমনটা না, লিকুইড হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে দেখবা যেখানে আটকাইছে ওখানে সলিড হয়ে গেছে। ওকে, সো তার মানে আমরা বলতে পারি যে মোমের যে গলনটা আছে এটাও এক ধরনের ভৌত পরিবর্তন। ওকে, তো এবার চলো আমরা আলোচনা করি যে রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি। ওকে ওকে, তো দেখো রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি। সো রাসায়নিক পরিবর্তন সংজ্ঞাটা দেখো একটু, বলছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে রূপান্তরিত হয়, সেই পদ পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। ওকে, ঠিক আছে। সো তার মানে কি, তার মানে আগে যে তোমার পানি থেকে তুমি পানি পাচ্ছিলা, বা মোম থেকে মোম পাচ্ছিলা, জাস্ট তাদের স্টেট চেঞ্জ হচ্ছিল, এখানে ব্যাপারটা না। এখানে তুমি যদি একটা ধরো, তুমি ধরো মনে করো নিলা যে তুমি ধরো ক্যালসিয়াম কার্বনেট নিলা, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে আশা করি তোমরা পরিচিত। তুমি যদি এটাকে একটু তাপ দাও, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? ভেঙে দুটো উপাদানে রূপান্তরিত হবে, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন তুমি যদি এটাকে কম্পেয়ার করো, ঠিক আছে, কম্পেয়ার করতে কি করবা, তুমি ক্যালসিয়াম কার্বনেটের যেই স্ফুটনাঙ্ক কিংবা ক্যালসিয়াম কার্বনেটের যেই তোমার হচ্ছে গলনাঙ্ক কিংবা এর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের বিক্রিয়া, এগুলোর সাথে এখান থেকে যে উৎপন্ন হইলো প্রোডাক্টগুলা, এদের বিক্রিয়ার কোনো মিল পাবা না, অ্যান্ড এদের তোমার ধর্মগুলা এর ধর্ম থেকে ডিফারেন্ট হবে, ঠিক আছে। সো তুমি কোনো মিলে পাবা না, তুমি যে এখান থেকে যে এগুলাকে পাইছো তুমি কোনো মিলেই পাবা না। যেমন আগেরটাতে তুমি পানি থেকে বরফ পাইছিলা, তুমি বুঝা পাচ্ছিলা যে হ্যাঁ বরফটা ওয়ান কাইন্ড অফ পানি, বুঝা পাচ্ছিলা একটু হইলো, বাট এখানে ভাই জিনিসগুলো টোটালি ডিফারেন্ট জিনিস উৎপন্ন হবে। সো ডিফারেন্ট জিনিস উৎপন্ন হয়েছে ওই জন্য কি, তাদের আগে যেই অবস্থা ছিল, আগে যে অণুর গঠনটা ছিল, যে ক্যালসিয়ামের সাথে এক মোল মানে একটা ক্যালসিয়ামের সাথে একটা কার্বন তিনটা অক্সিজেন, বাট এখানে কি সেটা আছে, মেনটেন হয়েছে? মেনটেন হয় নাই, তারা আলাদা হয়ে গেছে। যেমন এখানে একটা ক্যালসিয়ামের সাথে একটা কার্বন আছে, ভালো কথা। এখানে কি একটা ক্যালসিয়ামের সাথে তিনটা কার্বন ছিল, সো গঠন কি সেম থাকলো না? আর এখানে কি তোমার কার্বনও ছিল, এখানে যেটা কার্বন নাই। সো এটা একটা যৌগ হয়ে গেছে, ওটা আরেকটা যৌগ হয়ে গেছে, মানে টোটালি ডিফারেন্ট জিনিস উৎপন্ন হয়েছে। ওকে, সো এটাই বলছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন ঘটে, মূল গঠনের পরিবর্তনটা ঘটবে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়। সো একটা ওয়ার্ড দেখো যে এক বা একাধিক। সো এখানে এটা কি একটা ভাঙে কি দুইটা হয়েছে না? নট নেসেসারি যে দুটাই হবে, এটা একটা ভাঙে পাঁচটাও হইতে পারে, ঠিক আছে। সো নর্মালি এতগুলো হয় না, নর্মালি একটা ভাঙে দুইটা বা তিনটেই হয়, ঠিক আছে। অথবা বিক্রিয়াটা উল্টাও হইতে পারতো, তুমি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যোগ করে বা বিক্রিয়া করে, যেমন তুমি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এই দুটো বিক্রিয়া করে তুমি ক্যালসিয়াম কার্বন পাইতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো এখানে কি হলো, এখানে তোমার
2-3টা বা মাল্টিপল যৌগ, একের বেশি যৌগ যুক্ত হয়ে সে একটা যৌগতে রূপান্তর হইতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু সে আগের যে যৌগটা নতুন যে যৌগটা এদের মধ্যে তুমি মিল পাবা না। মিল পাবা না বলতে কি তুমি বলতে পারো ভাই আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আপনি লিখছেন CaO, এখানেও তো আছে CaO, এই যে মিল তো আছে, বাট এই মিল সেই মিল না ভাইয়া। এটা আমরা তো খাতায় লিখতেছি বা বোর্ডে লিখতেছি, তাই না? তুমি যখন রিয়েল লাইফে দেখবা, রিয়েল লাইফে ক্যালসিয়াম অক্সাইড বা রিয়েল লাইফে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম কার্বনটা মিলাই হতো, বুঝতে পারবা বিষয়টা কতটা ডিফারেন্স। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো যে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের গঠনে চেঞ্জ হয়ে যাবে। অণুর যদি একটা জিনিস মাথায় রাখবা, যদি অণু সামান্যতম চেঞ্জ হয়, সামান্যতম যদি অণুর গঠনে চেঞ্জ হয়, বাস্তবে বিক্রিয়াটা বাস্তবে জিনিসটা পুরাই চেঞ্জ হয়ে যায়। এটা কেমন? এটা ধরো তোমার আমার ধরো এই যে কলমটা আছে বা এই যে মার্কার বলতে পারো, হোয়াট এভার, যদিও এটা হচ্ছে এখন অনেক অ্যাডভান্সড। এখানে তোমার হচ্ছে প্লাস্টিক আছে উপরে, ভিতরে তোমার বিভিন্ন ম্যাগনেটিজমের জিনিসপত্র আছে, ম্যাগনেটিক। সো আমি উপরে প্লাস্টিকটা নিয়ে আলোচনা করতেছি। সো প্লাস্টিকটা তুমি যদি হচ্ছে এখানে সংকেত লিখো, যদি আমি এই প্লাস্টিক না তোমাদের পরিচিত একটা প্লাস্টিক নিয়ে আলোচনা করি, যেমন তোমরা হচ্ছে বাজার করার সময় বা কোনো কিছু কিনলে কিসে দেয়, এটা একটা ছোট একটা মানে এপার উপর দেখা যায় মানে প্লাস্টিক, পলিথিনে দেয় না? সো পলিথিনের সংকেতটা কি ভাইয়া? পলিথিনের সংকেতটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এখন পলিথিন থেকে তুমি যদি সামান্য পরিমাণ চেঞ্জ করো, সামান্য পরিমাণ চেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, ধরো তুমি মনে করো এখানে CH2 ছিল, বা আচ্ছা থাক এটা, মনে করো এখানে CH2 ছিল, তুমি এই CH2 এখানে CH2 মানে কি দুটা কার্বন, সরি দুটা হাইড্রোজেন CH2, সো একটা হাইড্রোজেন রাখলা আর একটা ক্লোরিন রাখলা, ঠিক আছে? পুরাই সেম কিন্তু ভাই, পুরাই সেম। জাস্ট কি করছি, আগে এখানে হাইড্রোজেন ছিল দুইটা, সো দুইটা হাইড্রোজেনকে একসাথে লেখা হয় H2। এবার কি করছো, জাস্ট তুমি ওই একটা হাইড্রোজেন সরাই ক্লোরিন বানাই ফেলাইছো, তাহলে তুমি দেখবা যে বিক্রিয়া পুরাই চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে এগুলা জিনিস চেঞ্জ হয়ে গেছে। ওকে, মানে তুমি বাস্তবে যে পলিথিনটা দেখতেছিলা ওটা আর পলিথিন থাকবে না, ওটা ডিফারেন্ট একটা প্লাস্টিক হয়ে যাবে। ঠিক আছে, সো এইসব নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো পরে, এখন না। সো জাস্ট এখানে বললাম কেন, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে তুমি সামান্যতম চেঞ্জ করো, বাস্তবে সেটা ডিফারেন্ট হয়ে যায়। যেমন আচ্ছা এখন উদাহরণ না দিই, আমরা একটু পরে গেলে তোমার একটু আইডিয়া পাবো, সো আমি হচ্ছে এখন উদাহরণ দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তো মেইন কথা এটাই যে তুমি হচ্ছে রাসায়নিক পরিবর্তন যদি একবার করে ফেলো, তাহলে তোমার যে প্রথম যে যৌগটা ছিল সেটা আর আগের মতো থাকবে না, সে নতুন নতুন যৌগ উৎপাদ করবে, নতুন নতুন যৌগ তোমাকে প্রোভাইড করবে। সো আশা করি তোমরা এগুলো জানো যে বিক্রিয়ার এইটার বাম পাশে মানে যেখান থেকে তুমি বিক্রিয়া স্টার্ট করছো তাদেরকে বলা হয় বিক্রিয়ক, অ্যান্ড যেখান থেকে বিক্রিয়ক থেকে যেগুলা উৎপন্ন হয় এগুলাকে বলা হয় উৎপাদ, ঠিক আছে? সো তোমার হচ্ছে এখানে কি হয়েছে যে বিক্রিয়ক উৎপাদ টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ হবে অ্যান্ড তাদের গঠন হবে ডিফারেন্ট। কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, সো আসো আমরা হচ্ছে এটা একটু ব্যাক করি। সো এখানে তোমার রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা দিছে, দেন তোমাকে বলছে যে রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে স্থায়ী। স্থায়ী কেন? এটা তুমি চাইলেই চেঞ্জ করতে পারবে না। যেমন প্রথমে তুমি এই বিক্রিয়াটা যদি করে ফেলো, তুমি চাইলেই এখান থেকে আবার এটা মানে অ্যাড করে এটা বানাইতে পারবে না। আমি বলতে পারবো ভাই নিচে তো বানাইছেন, হ্যাঁ নিচে বানাইছি, বাট এটা তুমি হচ্ছে অটোমেটিক হয় নাই, এটা পরিবর্তনটা স্থায়ী। তুমি যদি এদেরকে এইভাবে রাখে দাও, ঠিক আছে, নর্মালি যদি রাখে দাও তাহলে এই বিক্রিয়াটা হবে না। তাহলে কোন বিক্রিয়া হবে না? এই প্রথমে বিক্রিয়াটা হবে, সেকেন্ড বিক্রিয়াটা হবে না। কেন হবে না? কারণ এখান থেকে যখন যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এটা হচ্ছে গ্যাসীয় বা ইংলিশে বলা হয় গ্যাসিয়াস। সো কোনো একটা পদার্থ যদি গ্যাসীয় হয় সে কি হবে? সে ওখানে দাঁড়া থাকবে না, সে উপরে উঠে পালাবে। সো এই যদি উপরে উঠে পালায় ভাই, কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে। সো কার্বন ডাইঅক্সাইড চলে যদি যায়, এই ক্যালসিয়াম অক্সাইডের সাধ্য আছে সে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর হবে? পারবে না, ঠিক আছে? সো ওই জন্য এই পরিবর্তনটা হচ্ছে স্থায়ী। ওকে, সো তারপর কি বলছে, এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনে আমূল পরিবর্তন ঘটে। হ্যাঁ দেখছো, এখন আমূল আবার ভাবিও না যে ইন্ডিয়ায় যে একটা তোমার ব্র্যান্ড আছে যে দুধের ব্র্যান্ড আমূল দুধ, ওটা না। আমূল চেঞ্জ মানে কি, মানে হিউজ চেঞ্জ, মানে বিশাল একটা চেঞ্জ করে। দেন উদাহরণ দিচ্ছে, কি উদাহরণ? যে লোহায় মরিচা পড়া। সো তোমার কোনো একটা যদি লোহা থাকে, যেমন ধরো তোমার সাইকেল হইতে পারে, বা তোমাদের বাসায় গ্রিল হইতে পারে, বা তোমাদের বাসায় আলমারি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো সেটা যদি লোহা দিয়ে তৈরি হয়, তুমি দেখবা যে অনেকদিন যদি সেটা রেখে দাও বাতাসে, অ্যান্ড সেখানে যদি পানি পড়ে, তারপরে দেখা যায় কি ওইখানে তোমার মরিচা দেখা যায়। সো একবার যদি কোনো একটা লোহায় মরিচা পড়ে যায়, তুমি সেই মরিচাটা ইজিলি রিমুভ করে লোহাটাকে ব্যাক করতে পারবা না। দেখবা যে মরিচাটা তুমি সরাইতে যাচ্ছ, বাট লোহাটাও ভেঙে ভেঙে যাচ্ছে। সো জিনিসটাই প্রায় নষ্ট হয়ে যায়। অ্যান্ড এই পরিবর্তনটা যে মরিচা ভরে গেছে, সো এটা হচ্ছে স্থায়ী। সো একে তুমি এত ইজিলি চেঞ্জ করতে পারবে না, বা এত ইজিলি প্রিভিয়াস অবস্থায় নিয়ে যেতে পারবে না। ওকে, তারপর কি বলছে? মোমবাতির দহন। আচ্ছা, এখন একটু আগে বলতে পারো যে ভাই একটু আগে আপনি বললেন যে মোমবাতির গলন সেটা হচ্ছে আপনার
ভৌত পরিবর্তন, আবার এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন বলতেছেন। সো ভাই দেখো কোশ্চেনটার মধ্যে আনসার আছে। আগেরটা কি ছিল? মোমবাতির গলন, মোমবাতি গলছে, আর এটা কি? মোমবাতির দহন। সো দহন বিক্রিয়াটা সেটা হচ্ছে তোমার একটা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? সো দহন বিক্রিয়া কাকে বলে এটা আমরা এই ক্লাসে মানে শেষের দিকেই বা এই ক্লাসেই হচ্ছে হয়তো বা এর পরের লেকচারে আমরা জানতে পারবো দহন বিক্রিয়া কী জিনিস। এখন জাস্ট মাথা রাখো, দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সাথে কোনো একটা সাবস্টেন্সের বিক্রিয়া, ঠিক আছে? সো অক্সিজেনের সাথে যখন বিক্রিয়াটা দিবে এটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। বিক্রিয়াটা দেওয়ার পরে সে ডিফারেন্ট যৌগ উৎপন্ন করে ফেলে, অ্যান্ড সেটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। সো আমরা বলতে পারি যে মোমবাতির মধ্যে একই সাথে তোমার ভৌত পরিবর্তনও আছে, রাসায়নিক পরিবর্তনও আছে। ভৌত পরিবর্তন কোথায়? মোমবাতিটা যখন গলে তখন, আর তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন কোথায়? মোমবাতিটা যখন জ্বলে সেটা। ওকে, আচ্ছা। দেন কি বলছে? দুধ থেকে দই প্রস্তুত। তো দুধ থেকে দই বানানোর প্রক্রিয়া তোমাদের এটা শেখানো হবে, বা তোমরা হচ্ছে এটা আশেপাশে মিষ্টান্নতে কোনো একটা মিষ্টান্ন দোকানে যায় আইডিয়া নিতে পারো। সো এখান থেকে দুধ থেকে যদি দই বানাই ফেলো, ওই দই থেকে সহজে দুধ বানাতে পারবে না। অ্যান্ড দুধ থেকে যে দই বানাইছো টোটালি দুটা ডিফারেন্ট যৌগ। দুধের যে এরকম হচ্ছে তোমার স্বাদ ছিল, আর দইয়ের যে স্বাদ দেখবে টোটালি ডিফারেন্ট। দুধের তোমার হচ্ছে যেই তোমার যেভাবে সংরক্ষণ করে রাখতে পারবা তুমি, বা যেভাবে তুমি মানে রাখতে পারতা, দইকে তুমি সেভাবে রাখতে পারবা না, ঠিক আছে? সো দুইটা আলাদা, টোটালি আলাদা যোগ্য হয়ে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। দেন কি বলছে? চাল থেকে ভাত তৈরি। যেমন তুমি চাল থেকে যদি ভাত বানাই ফেলো ভাই, তুমি ওই ভাতকে রূপান্তর করতে পারবা চালে? নর্মালি রূপান্তর হবে না। তুমি যদি এক প্লেট ভাত রাখে দাও, সেটা যদি রাখে দাও তুমি দেখবা যে 1-1.5 ঘন্টা বা 1-2 দিন পর যদি যাও দেখবা যে হ্যাঁ শক্ত হয়ে যায়, বাট সেটা তোমার চাল হয় না। যে শক্ত যে ভাতটা পাইলা ওটাকে তুমি আবার ভাত বানাইতে পারবে না। সো এই যখন চেঞ্জগুলো হচ্ছে স্থায়ী চেঞ্জ, ঠিক আছে? অ্যান্ড এগুলো তোমার পদার্থের একদম মেইন জায়গায় চেঞ্জ করে ফেলায়, ঠিক আছে? সো ওই জন্য এইগুলা রাসায়নিক পরিবর্তন, অ্যান্ড এটা একবার ঘটে গেলে সেটাকে তোমার সহজে চেঞ্জ করা যায় না, অ্যান্ড তোমার এইটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো এবার আসো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। সো রাসায়নিক বিক্রিয়া তোমার নর্মালি দুই প্রকারের হয়। একটা হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। একমুখী মানে কি? নাম শুনে বুঝতেছো যে এটা শুধু একদিক যাবে। ওকে, তোমরা যারা বড় বড় শহরে থাকো, সো তারা আশা করি জানো যে কিছু কিছু রাস্তা আছে যেখানে শুধুমাত্র গাড়ি একদিকে যাবে, ওই রাস্তা দিয়ে গাড়ি এই পাশে আসতে পারবে না, ঠিক আছে? সো ওই সেম কাহিনী। সো এখানে বিক্রিয়া কি? যে বিক্রিয়াটা যে কোনো একদিকে যেতে পারবে, হয় তোমার বাম থেকে ডানে, নাহলে ডান থেকে বামে। কোন দিকে যাবে কিভাবে বুঝবা? তোমার তীর চিহ্নটা তোমাকে বলে দিবে। সো নর্মালি তোমার হচ্ছে তীর চিহ্নটা বাম থেকে ডানে দেওয়া থাকে। সো এটা তোমার বিক্রিয়ক, এটা তোমার উৎপাদ। তার মানে একমুখী মানে কি? সেটা একবার তোমার হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে, মানে বিক্রিয়কটা উৎপাদে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু উৎপাদগুলা রিভার্স করে বিক্রিয়কে আসতে পারবে না। সো বিক্রিয়াটা একবারই যাবে। সো কি হবে? বিক্রিয়কগুলা উৎপাদে রূপান্তর হবে, বিক্রিয়কগুলা উৎপাদে রূপান্তর হবে, বিক্রিয়কগুলা উৎপাদে রূপান্তর হবে। কথা বুঝছো? ঠিক আছে। সো ওইটাকে বলছে যে এটা আমরা এই চিহ্ন ব্যবহার করি, এন্ড একমুখী হয়, হ্যাঁ তেন। সো এই কথাগুলো বলছে, একটু রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, সো এখানে তোমার কিছু উদাহরণ দিচ্ছে, যেমন এটাকে বলা হয় পটাশিয়াম ক্লোরেট, ঠিক আছে? তো সংকেতগুলোর সাথে তোমার নামগুলো একটু ভালো করে জেনে রাখবা, কারণ পরীক্ষায় তোমার হচ্ছে শুধু পরীক্ষা না, তুমি কেমিস্ট্রি পড়লে ভাই নামগুলো লাগবে, ঠিক আছে? তো তুমি ধরো তুমি একটা ক্লাসে আসো, তো তোমার হচ্ছে তুমি বন্ধু বানাবা। সো তুমি এমন কোনো দিন হয়েছে যে তোমার ভালো বন্ধু বাট তোমার নামই জানো না? এরকম হয়েছে? হয় না। কারণ প্রথমে আমরা কি করি, পরিচিত হওয়ার সময় আমার নাম অমুক, তোমার নাম কি? সো প্রথমে নাম দিয়ে স্টার্ট হয়। সিমিলারলি তুমি হচ্ছে কেমিস্ট্রি যখন শিখবা অবশ্যই নামগুলো জেনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে বলা হয় পটাশিয়াম ক্লোরাইড। তুমি যদি এটাকে তাপ দাও তাহলে উৎপন্ন হবে কি? পটাশিয়াম ক্লোরাইড। সো ডিফারেন্স, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, আর এটা ক্লোরাইড, ঠিক আছে? বাংলাগুলো লেখা আছে, আশা করি এগুলো দেখলে একটু বুঝতে পারবা। সো পটাশিয়াম তুমি ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে। এখন এইটা বিক্রিয়া একমুখী, এখানে হচ্ছে এরা দুজন মিক্স হয়ে এটা উৎপন্ন হইতে পারে না, ঠিক আছে? নর্মালি, ঠিক আছে? তুমি যদি একটা নর্মাল একটা বিক্রিয়ায় নর্মাল একটা পাত্র তুমি যদি এটা বিক্রিয়াটা করো, তাহলে তুমি দেখবা যে এটা রূপান্তর হয়, এটা হয়েছে, বাট এটা ব্যাক করতে পারতেছে না, যেহেতু বিক্রিয়াটা জাস্ট একমুখী যাচ্ছে, দ্যাটস এটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। ওকে, এবার আসো উভমুখী বিক্রিয়া। সো উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে যাবে, বাট উৎপাদগুলো বিক্রিয়া করে আবার বিক্রিয়কে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে? সো এটাকে আমরা হচ্ছে এই দুইটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, যেটা আমি একটু আগে বলছিলাম, মনে আছে? ওই যে তোমার হচ্ছে ভৌত পরিবর্তনের সময়। সো সেম জিনিস হচ্ছে এটা। সো এটা মানে কি? এটা মানে বুঝবা যে এই যে হাইড্রোজেন, এই যে আয়োডিন আছে, এরা হচ্ছে তোমার বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। এখন তুমি যদি পাত্রে কিছু না করো, দেখবা কিছুক্ষণ পরই এই তোমার হাইড্রোজেন আয়োডাইড এইটা আবার ভাঙে ভাঙে তোমার হাইড্রোজেন আর আয়োডিন রূপান্তরিত হচ্ছে,
ঠিক আছে। সো এই সব বিক্রিয়া যেটা তোমার একই সাথে তোমার হচ্ছে সামনের দিকেও যায় আবার একই সাথে পিছনের দিকেও আসে, সেটাকে বলা হয় তোমার উভমুখী বিক্রিয়া। ওকে, তো এগুলোকে হচ্ছে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। সো এখন তোমাকে বলছে যে আসলে উপযুক্ত শর্তে সব বিক্রিয়া উভমুখী। হ্যাঁ, সো নর্মালি পৃথিবীর যত বিক্রিয়া আছে সব বিক্রিয়াই উভমুখী হওয়ার কথা, কিন্তু ভাই কোন একটা কারণে সেগুলো সবগুলাই উভমুখী হয় না। হ্যাঁ, সো বলছে তবে কিছু কিছু বিক্রিয়া বেলায় সম্মুখী বিক্রিয়ার তুলনায় বিপরীত বিক্রিয়ার হার এত কম থাকে যে আচ্ছা একমুখী মনে হয়। আচ্ছা, এই লাইনটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, আমরা এই প্রথম লাইনটা নিয়ে একটু বেশি আলোচনা করবো। সো এখানে কি বলছে যে আসলে উপযুক্ত শর্তে সব বিক্রিয়ায় উভমুখী। এখন তোমাকে আমি যে একটা বিক্রিয়া দিয়েছিলাম যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে তুমি যখন তাপ দিচ্ছিলা, দেন কি ছিল ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, তাই তো? এখন আমি কি বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইডটা আকাশে উড়ে চলে যায়, সো এটা থাকে না, সো এটা আর ব্যাক করতে পারে না। কিন্তু তুমি যে সামহাও ওটাকে ট্র্যাপ করতে পারো, অক্সিজেন যদি সামহাও তুমি বের হতে না দাও, যেমন তুমি একটা বদ্ধ একটা বক্সের মধ্যে তুমি হচ্ছে বিক্রিয়াটা করতেছো, তখন কি হবে, সে পালাইতে পারবে না। সো এই যদি পালাইতে না পারে ভাই, তাহলে কি আছে, এন্ড ও যদি থাকে দেন এরা চাইলে ব্যাক করতে পারবে। সো এটা হচ্ছে তোমার একটা মানে কমন সেন্স, বা এটা তোমার পরীক্ষাও আসতে পারে। সেটা কি, যে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটাকে তুমি কিভাবে উভমুখী বিক্রিয়া বানাবা। সিম্পল কথা, যে কার্বন ডাইঅক্সাইডকে আমি আটকায় রাখবো, কেমন আটকায় রাখবো, যে কার্বন ডাইঅক্সাইডটা আমি একটা বদ্ধ পাত্রে বিক্রিয়া করবো। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে তো সবই সম্ভব, তাহলে তো যে আপনি বললেন মরিচা পড়বে, ওটাও তো তাহলে ব্যাক করানো পসিবল। ভাই ব্যাক করানো পসিবল, বাট ব্যাক করাইতে প্রচুর পেইন। হ্যাঁ, অ্যান্ড কোনো কোনো বিক্রিয়া ব্যাক হবেই না। অ্যান্ড এখানে আমরা তোমার বলছি যে নিজে নিজে ব্যাক করবে, তুমি বাইরে থেকে কিছু করে ব্যাক করাবা, ব্যাপারটা এমন না, ওরা নিজে নিজে ব্যাক করবে। সো নর্মালি তোমার হচ্ছে সব বিক্রিয়া হবার পর কিছু না কিছু লস হয়ে যায়, বা কিছু না কিছু এমন চেঞ্জ হয়ে যায় যার জন্য তারা ব্যাক করতে পারে না। যদি তুমি হচ্ছে আদর্শ অবস্থায় চিন্তা করো, তাইলে সব বিক্রিয়া ব্যাক করার সামর্থ্য আছে আদর্শ কেসে, অ্যান্ড সব বিক্রিয়াই তোমার উভমুখী। কিন্তু বাস্তব লাইফ তো ভাই আদর্শ লাইফ না। আদর্শ বলতে কি মিন করতেছি, আদর্শ বলতে মিন করতেছি যেখানে আমরা ধরি যে কোনো প্রকার লস নাই। যেমন আমি যদি বলি যে এটা একটা তল, এটা আমার একটা আদর্শ তল। আদর্শ তল মানে কি, এই তলে কোনো ঘর্ষণ নাই, কোনো লস নাই। এখানে আমি যদি 10 জুল শক্তি দিই, ও 10 জুল শক্তি কাজ করবে। আদর্শ একটা মেশিন যদি চিন্তা করি, বা আদর্শ একটা ইঞ্জিন চিন্তা করি, তাকে যদি আমি 10 লিটার তেল দিই, সে আমাকে 10 লিটার তেলের জন্য যেই শক্তিটা উৎপন্ন হয় পুরোপুরি সেম আউটপুট দিবে, কোনো প্রকার লস হবে না। বাট রিয়েল লাইফে আমাদের দেখা যায় অনেক লস থাকে, যেমন তোমার ঘর্ষণের জন্য লস হয়, ফিজিক্সের ভাষায় বলতেছি আর কি, ঘর্ষণের জন্য লস হয়, বা তোমার হচ্ছে তাপ উৎপন্নের জন্য লস হয়, অনেক লস হয়। সো ওই জন্য সেগুলো আদর্শ হয় না। ওই একই সেন্সে আমি এটা বলছি যে আদর্শ অবস্থায় তোমার সব বিক্রিয়া উভমুখী, কিন্তু রিয়েল লাইফে বিভিন্ন প্রকার লসের জন্য বিক্রিয়াগুলো উভমুখী হয় না। ওকে, আবার কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সম্মুখমুখী বিক্রিয়া, যেটা তোমার বাম থেকে ডানে যাবে, এটা অনেক ফাস্ট, বাট বাম থেকে ডানে যে বিক্রিয়াটা, এটা অনেক স্লো, এতই স্লো যে দেখা যাচ্ছে যে সেটা তুমি যদি 100 বছর রাখে দাও, তাও সেটা ব্যাক করতে পারবে না। সো তার মানে আমরা কি বলবো, যে ওটা ব্যাক করতেছে না। সো যদি ব্যাক না করে, মানে যদি অসীম পরিমাণ টাইম লাগেও ব্যাক করতে, বা অনেক হিউজ টাইম লাগে ব্যাক করতে, তারপর আমরা ধরে নিই যে ভাই এটা ব্যাক করবে না, এটা তোমার সোজাই যাবে। সো ওই বিক্রিয়াটা হচ্ছে তোমার একমুখী, উভমুখী না। সো এইভাবে তোমার যদি আদর্শ অবস্থায় হইতো, তাহলে তোমার সব বিক্রিয়া উভমুখী, বা রিয়েল লাইফে সব বিক্রিয়া উভমুখী না, কোনো কোনো বিক্রিয়া উভমুখী, কোনো কোনো বিক্রিয়া একমুখী। ঠিক আছে, তো আশা করি কথা বুঝছো। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন তোমাকে বলছে যে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন। সো এটা নিয়ে একটু আলোচনা করি। সো তোমরা হচ্ছে তাপের পরিবর্তন সম্পর্কে একটু পরে জানবা, পরের চ্যাপ্টারে ডেল্টা এইচ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। সো এটাও একটু বলি, কোনো কোনো বিক্রিয়া তুমি যদি করো, দেখবা যে বিক্রিয়া করার পরে আশপাশের জায়গাটা একটু গরম হয়ে গেছে, তার মানে বিক্রিয়াটা কিছু পরিমাণ তাপ রিলিজ করছে পরিবেশে, যার ফলে সেই তাপটা তোমার গায়ে লাগছে, তুমি এখন গরম ফিল করতেছো। সো যে বিক্রিয়া করলে তুমি গরম ফিল করবা, মানে যে বিক্রিয়া করলে তাপ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, সো এই ওয়ার্ডটাকে একসাথে করে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া, বা তুমি ভাঙে ভাঙে বলতে পারো তাপ উৎপাদী, বা একসাথে বলা যায় তাপ উৎপাদী। ওকে, সন্ধি বিচ্ছেদ যারা পারো তারা আসলে বুঝতে পারছো, যারা সন্ধি বিচ্ছেদ পারো না তারা তো ওয়েট করো কয়েক বছর পর, বা ক্লাস 9, 10 কিংবা এইচএসে এগুলো পাবা। ওকে, আচ্ছা, সো এখানে তোমাকে একটা বিক্রিয়া দিচ্ছে। সো বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে। এন্ড শুধু অ্যামোনিয়া উৎপন্ন করে নাই, অ্যামোনিয়ার সাথে প্লাস ডেল্টা এইচ পরিমাণ তাপ উৎপন্ন করছে। ঠিক আছে, সো তাপটা কতটুকু সেটা আমরা পরিমাপ করি ডেল্টা এইচ দিয়ে। সো ডেল্টা এইচ এর মানটা দেখো -92 কিলো জুল। হ্যাঁ, সো একটা জিনিস দেখো, আমি বলছি যে তাপ উৎপন্ন হচ্ছে, বাট এখানে ডেল্টা এইচ এর মানটা কি নেগেটিভ। সো এটা কেয়ারফুল, যে তোমার ডেল্টা এইচ এর মান নেগেটিভ মানেই ওই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়েছে, মানে সেই বিক্রিয়া তাপ উৎপাদী। ঠিক আছে, আচ্ছা,
সো এখন একটা কথা বলি যে এমসিকিউর জন্য বা পরীক্ষার জন্য এই বিক্রিয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটাকে বলা হয় হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন, ঠিক আছে। হেবার প্রণালীতে বা হেবার প্রক্রিয়ায় তোমার কি অ্যামোনিয়া উৎপাদন। সো এইখানে যে ডেল্টা যে পরিমাণটা এটা মুখস্থ রাখবা, এটা তোমার এমসিকিউতে আসতে পারে বা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে জানা রাখবা। অ্যান্ড এই যে তোমার প্রভাবক, এই যে তোমার চাপ, এই যে তোমার তাপমাত্রা, এগুলাতে আছে, এগুলা একদম মুখস্থ রাখবা এই বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, চলো আমরা এবার তাপহারী বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। সো তাপহারী মানে কি ভাইয়া? তাপ উৎপাদনের উল্টা। তুমি যদি কোনো একটা বিক্রিয়া করো তোমার যদি ঠান্ডা লাগা শুরু হয়, তার মানে কি ওই বিক্রিয়াটা করার ফলে বিক্রিয়াটা কি করছে, পরিবেশ থেকে তাপ টানে নিচ্ছে। সো পরিবেশ থেকে তাপ টানে নিচ্ছে মানে কি, তুমিও পরিবেশের অংশ, তোমার থেকেও তাপ টানে নিচ্ছে। সো তোমার থেকে যখন তাপ যাবে তোমাকে ঠান্ডা লাগবে। তার মানে কি যে বিক্রিয়া, দেখো সংখ্যাটা, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হয়, শোষণ করতেছে, সো তাপ শক্তি শোষিত হয়, তাকে তাপহারী বিক্রিয়া বলে। সে কেমন একটা উদাহরণ দিচ্ছে দেখো, নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে যদি তোমার নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, বা নাইট্রিক অক্সাইড বলে এটাকে অ্যাকচুয়ালি। সো নাইট্রিক অক্সাইড যদি উৎপন্ন করে তাহলে তোমার পরিবেশ থেকে তাপ শোষণ করে, এন্ড যদি তাপ শোষণ করে তাহলে কি হবে, সেটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, তাপ হারাচ্ছে। সো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা দেখো পজিটিভ। ওকে, সো এখন তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই তাপ হারির ক্ষেত্রে আবার প্লাস হচ্ছে, বা তাপ উৎপাদের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, এটা কেন? এটা হয় কারণ ডেল্টা এইচ আমরা বের করার পদ্ধতিটার জন্য। সো ডেল্টা এইচ আমরা বিভিন্নভাবে বের করি। সো ডেল্টা এইচটা তোমার হচ্ছে দুইভাবে বের করা যায়। সো আরও অনেকভাবে বের করা যায় অ্যাকচুয়ালি, বাট তোমাদের বইয়ে দুইভাবে দেখানো হয়েছে। সো এটা সম্বন্ধে তোমার ডিটেলস জানতে পারবে আর পরের চ্যাপ্টারে। সো এটুকু মাথা রাখো যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু উৎপাদের তোমার অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। দ্যাটস ওয়াই এটা তোমার প্লাস মাইনাস হয়। সো এটার ডিটেলসটা আমরা ওই চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে। সো আপাতত যা সেটুকু জানা রাখো যে তাপহারী বিক্রিয়া ডেল্টা এইচ এর মান পজিটিভ। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা হচ্ছে রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। সো রেডক্স এইটা মানে কি? রেডক্স মানে হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, সো রেডক্স ওয়ার্ডটা আসলে হবে যে রেড অক্স, ঠিক আছে। তোমার বলতে পারো ভাই এটা লাল সার, না, এটা রেড আর অক্স না, এটা হচ্ছে একসাথে বলা হয়। এটা কেন বলা হয়? কারণ এটা দুইটা আলাদা আলাদা শব্দকে একসাথে করা হয়েছে। হ্যাঁ, এই যে রেড, এটা একটা বড় শব্দ থেকে আসছে, এটাকে বলা হয় রিডাকশন, ঠিক আছে। রিডাকশন মানে কি ভাইয়া? রিডাকশন মানে কি কমা, তাই না? আচ্ছা, অক্স, অক্স আসছে হচ্ছে অক্সিডেশন থেকে। ওকে, সো তোমার এইখানে তুমি যদি এটা বাংলা করো তাহলে হচ্ছে অক্সিডেশন, এটা মানে হচ্ছে জারণ, আর এই রিডাকশন এটা মানে হচ্ছে বিজারণ, ঠিক আছে। তার মানে রিডক্স মানে কি? রিডক্স মানে বিজারণ জারণ। তো এটা শুনতে অতটা ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমরা করছি এটাকে জারণ বিজারণ, ঠিক আছে। সো আমরা এই জন্য তোমার জারণ বিজারণ বিক্রিয়াকেই আমরা বলবো ইংলিশে রেডক্স বিক্রিয়া। হ্যাঁ, সো ওটাই লিখছে যে এখানে রেডক্স বিক্রিয়া। সো এখন কথা হচ্ছে ভাই এই যে জারণ বিজারণ বলতেছেন বা এই যে রেডক্স বিক্রিয়া বলতেছেন, এই রেডক্স বিক্রিয়া জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে জারণ কি আর বিজারণ কি। জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। কেউ যদি ইলেকট্রন ছাড়ে তাহলে যে বিক্রিয়াটা হয় সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে যে বিক্রিয়াটা হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এন্ড যে বিক্রিয়ায় ইলেকট্রন দেয়া নেওয়া ঘটে তাকেই বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া, এন্ড ইংলিশে বলা হয় রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। সো ওই কথাগুলো এখানে বলা হয়েছে, তো একটু রিডিং করলে তোমরা হচ্ছে বুঝতে পারবা। এন্ড এখানে তোমাকে কিছু উদাহরণ দিচ্ছে যে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন বা দহন বিক্রিয়া, এগুলো হচ্ছে তোমার নর্মালি রেডক্স বিক্রিয়া। আচ্ছা, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করবো, সমস্যা নাই। এখন তোমাকে কি জারণ বিক্রিয়ার একটা তোমার হচ্ছে রিয়াল একটা উদাহরণ দিছে। সো উদাহরণটা কি দেখো, যে এইখানে প্রথমে বুঝাইছে জারণ কি। আমি কি বলছি ভাই? জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। সো এখানে আয়রন ছিল, আচ্ছা আমি এটা বাদ দিলাম, ধরো এখানে নতুন করে লিখি। সো এখানে মনে করো তোমার আয়রন আছে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই। ওকে, সেই আয়রনটা যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি উৎপন্ন হবে? আয়রনের মাথায় দুইটা প্লাস, তাই না? এই আয়রনের মাথায় দুইটা প্লাস, তাই তো। সো আয়রনের মাথায় দুটো প্লাস মানে কি? আয়রনের মাথায় দুটো প্লাস মানে হচ্ছে, আয়রনের মাথায় দুটো প্লাস মানে হলো যে আয়রন দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাই না? সো এই যে একটা বিক্রিয়া যেখানে আয়রন ইলেকট্রন দিছে, এই বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিক্রিয়া। হ্যাঁ, সো এই যে আয়রন 2+ ছিল এটাকে আমরা বলি ফেরাস, ফেরাস আয়ন। এই যে ফেরাস আয়ন সে চাইলে আরেকটা ইলেকট্রন দিতে পারে। সে যদি আরেকটা ইলেকট্রন দেয় তাহলে সে উৎপন্ন হবে ফেরিক। এখন অনেকে বলতে পারো ভাই আপনি বললেন যে এরা ইলেকট্রন দিবে, সো এখানে মাইনাস দিয়ে দেখাইছেন, বুঝছি, বাট এখানে প্লাস ইলেকট্রন কেন? রিজনটা হচ্ছে দেখো আমি এখানে বলি
তুমি যদি এই ফেরাসটা নেও, ফেরাস আয়নটা নিছো অ্যান্ড আরেকটা যদি ইলেকট্রন ছাড়ে, তাহলে কি উৎপন্ন হবে? ওটাকে বলা হয় আয়রন 3+ বা ফেরিক আয়ন, এটা হবে। ঠিক আছে, সো তুমি ডিরেক্টলি এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখন কথা হচ্ছে তাহলে বই এভাবে লিখলো কেন? বই এভাবে লিখলো কারণ এটা একটা ইকুয়েশনের মতো। তোমার যদি এরকম থাকতো যে ধরো F প্লাস E ইজ ইকুয়াল টু ধরো Y, বা ধরো এটাকে আমি বলি F2, এটা F1, F1 প্লাস E ইজ ইকুয়াল টু F2 যদি হয়, তো তুমি কি বলতে পারো এখান থেকে ভাই? F1 ইজ ইকুয়াল টু F2 মাইনাস E বলতে পারো না? অবশ্যই পারো। তোমার যদি F1 মাইনাস E থাকতো তাহলে এটা কি হতো? F1 ইজ ইকুয়াল টু F2 প্লাস E, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। সেম জিনিস এখানে, তুমি যদি মাইনাস ইটা এই পাশে না লিখে ওই পাশে লিখতে চাও, কোনো সমস্যা নাই। সো তখন মাইনাস ইটা ওদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? সো ওইদিকে গেলে এটা তোমার প্লাস ই হয়ে যাবে। হ্যাঁ, সেবার দেখো তো মিল পাচ্ছ নাকি? সো এই যে Fe2 প্লাস Fe2 প্লাস, আচ্ছা এটা তো ওই পাশে লিখে ফেলছো, এটা তাহলে এই পাশে লেখার দরকার নেই। সো কি হয়েছে? তীর চিহ্ন, এই যে Fe3 প্লাস Fe3 প্লাস, এই যে প্লাস ই। ওকে, বুঝতে পারছো? সো তোমার এটা ইচ্ছা, তুমি এই পাশে দিতে পারো, এই পাশে দিতে পারো, ডাজন্ট ম্যাটার। জাস্ট এটা তোমার হচ্ছে বুঝাইতে হবে যে ইলেকট্রন তোমার ছাড়ছে। ওকে, আচ্ছা, তো এর অপোজিটটা ঘটে নিচে। এন কি হবে? এটা বিজারণ, মানে ইলেকট্রন গ্রহণ। সো ইলেকট্রন নিবে, সো ইলেকট্রন নিলে কি উপরে মাথার মধ্যে মাইনাস হয়ে যাবে। যে দিবে সে ভালো ছেলে, সে কি প্লাস হবে, যে গুড। আর যে হচ্ছে নিবে সে কি, সে হচ্ছে খারাপ, বুঝতে পারো যে তার জন্য তার মানে মাথায় মাইনাস। তো এটা জাস্ট মজা করে বললাম যে মাইনাস মানে যে খারাপ এমনটা ব্যাপারটা না, বাট অনেকের এটা ফিল হয়, যেমন আমার নিজেরও ফিল হইতো যে ভাই প্লাস হইতে ভালো, এ দিচ্ছে, এত গুড, এত অনেক ভদ্র ছেলে, এত দানশীল, তাই না? আচ্ছা, সো এখন দেখো এখানে কি হয়েছে, এখানে ক্লোরিন সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। হ্যাঁ, Cl মাইনাস, এটাকে আমরা বলি ক্লোরাইড। সো যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে এই বিক্রিয়ায়, সো এই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। ওকে, সো যে এখানে শুধু ক্লোরিন নিবে ইলেকট্রন এমন না, যে কেউ নিতে পারে, যে কেউ ইলেকট্রন যদি কেউ নেয় ভাই, তাহলে সেটা বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমাকে এখানে বলে দিই, দেখো যখন বিজারণ বিক্রিয়া ঘটছে তখন কি হয়েছে ভাই? দেখো আগে কিন্তু ক্লোরিনের মাথায় চার্জ কত ছিল? কোনো চার্জ ছিল না। প্লাস মাইনাস আছে এখানে? নাই। সো যদি প্লাস মাইনাস না থাকে তাহলে আমরা ধরে নিতে পারি ওর মাথায় ছিল 0। বাট যখন ইলেকট্রন গ্রহণ করছে এখন কি মাইনাস হয়ে গেছে না? সো যখন ইলেকট্রন গ্রহণ করছে তার মাথায় চার্জ কত? মাইনাস। মাইনাস কত? 1 2 3 লেখা আছে না, তার মানে 1, তার মানে মাথায় চার্জ -1। সো তুমি বলতে পারো যে কোন একটা বিক্রিয়কের, হ্যাঁ, বিক্রিয়ার আগে যদি এক মাথার মধ্যে 0 থাকে এন্ড বিক্রিয়ার পরে যদি মাথার মধ্যে -1 হয়ে যায়, তাহলে সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া? সেটা বিজারণ বিক্রিয়া। সো এই কথাটাকে আমি যদি জেনারেলাইজ করতে চাই, আমি বলতে পারি দেখো 0 থেকে -1 হয়েছে, তার মানে কি এটা কি কমছে না? আমি এই মাইনাসটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা থাক, সমস্যা নেই। সো দেখো এখানে তোমার 0 ছিল, এটা -1 হয়েছে। এটা কি? 0টা কি? 0টাকে বলা হয় জারণ সংখ্যা। কথা হচ্ছে জারণ সংখ্যা মানে কি? জারণ সংখ্যা মানে হচ্ছে কোনো একটা বিক্রিয়ক বা কোনো একটা মৌল বা কোনো একটা যৌগ বা কোনো একটা যৌগমূলক, যে কোনো কিছু, কোনো একটা যে কোনো কিছু যে জয়টা ইলেকট্রন দিছে কিংবা জয়টা ইলেকট্রন নিছে, সেই সংখ্যাটাই বলা হয় জারণ সংখ্যা। সো এখানে জারণ সংখ্যা ছিল প্রথমে 0, পরে -1, মানে আলটিমেটলি বিক্রিয়ার পরে জারণ সংখ্যা কি কমছে। যদি বিক্রিয়ার পরে জারণ সংখ্যা কমে, তার মানে সেই ইলেকট্রন নিছে। সো যদি তোমার কোনো বিক্রিয়া দেখো জারণ সংখ্যা কমছে, তার মানে সেটা বিজারণ বিক্রিয়া। আর অপোজিটটা হচ্ছে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে, কোন একটা বিক্রিয়া দেখো বিক্রিয়া আগে ছিল +2, বিক্রিয়া পরে হয়েছে +3, মানে কি বাড়ছে। সো কোন বিক্রিয়ায় যদি তোমার এই জারণ সংখ্যার মানটা বৃদ্ধি পায়, সেই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। ঠিক আছে? সো এইভাবে তুমি হচ্ছে ডিরেক্টলি অ্যানালাইজ করতে পারো, জাস্ট একটা পদার্থ দেখে, যে চার্জটা দেখে, যে আগে কত চার্জ ছিল আর এখন কত চার্জ হচ্ছে, এটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? ওকে, এবার আসলে জারণ সংখ্যা নিয়ে আলোচনা করছে। তো জারণ সংখ্যা নিয়ে আমি মাত্র তোমাকে বলেই দিছি যে কোন একটা যৌগ হইতে পারে সেটা একটা মৌল, হইতে পারে এটা একটা যৌগ, বা হইতে পারে এটা একটা যৌগমূলক। ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ, জয়টা ইলেকট্রন গ্রহণ করবে বিক্রিয়াটা করার সময়, কিংবা জয়টা ইলেকট্রন দিবে, নিতে পারে দিতে পারে, ডাজন্ট ম্যাটার। জারণ করলেও জারণ সংখ্যা, বিজারণ করলেও জারণ সংখ্যা। বিজারণ করলে জারণ সংখ্যাটা নেগেটিভ আর জারণ করলে জারণ সংখ্যাটা পজিটিভ। ওকে, সো এখন তোমাকে বলছে এটা কিভাবে বাইর করবা বিভিন্ন যৌগের ক্ষেত্রে। সো তোমাকে বলছে দেখো যার জারণ সংখ্যা বের করতে হবে তাকে তুমি x ধরবা।
হ্যাঁ, দেন কি বলছে যে যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাদের সমষ্টি বের করতে হবে। দেন বলছে জারণ সংখ্যার সমষ্টি হবে অণুর ক্ষেত্রে 0 যদি চার্জ না থাকে, যেটা আমরা দেখছিলাম যে শুধু ক্লোরিন যে ছিল সে 0 ছিল, বাট যদি সে আয়ন হয়, যেমন পরে সে আয়নে কনভার্ট হয়ে গেছে -1, সো ওই মাথার মধ্যে একটা প্লাস মাইনাস থাকে, সো মাথার মধ্যে যত প্লাস মাইনাস থাকবে সেটা তার টোটাল জারণ সংখ্যার সমান। সো কি বলতেছি ভাই, বুঝতে পারছো? অনেকে বুঝতে পারো নাই, যারা বুঝতে পারো নাই একটা আমরা উদাহরণ করলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো দেখে আসি। সো আচ্ছা, এই 4 নাম্বারটা আমি একটু পরে বলবো, আমরা হচ্ছে এখন এটা দেখবো, ঠিক আছে? সো আমরা একটা জারণ সংখ্যা বের করবো। কার জারণ সংখ্যা ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা। সো কিভাবে করবো দেখো, তুমি নর্মালি কয়েকটা জারণ সংখ্যা জানে রাখবা। যেমন হাইড্রোজেন, সে বেচারা কোনোদিন ইলেকট্রন রাখে না, সে ইলেকট্রন দিয়ে দেয়। ইলেকট্রন যে দিয়ে দেয় সে কি হয়, H থেকে H প্লাস হয়ে যাবে। সো কয়টা ইলেকট্রন দেয়? একটা, ওর একটা ইলেকট্রন আছে ওটাও দিয়ে দেয়। সো হাইড্রোজেন নর্মালি একটা ইলেকট্রন দিয়ে দেয়, ওই জন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা নর্মালি হয় +1, ঠিক আছে? হাইড্রোজেনের জারণ সংখ্যা নর্মালি কি +1। যদি এটা ক্লোরাইড হয়, ঠিক আছে, ক্লোরিন হয় কিংবা তোমার ফ্লোরিন হয় কিংবা ব্রোমিন হয়, এদের জারণ সংখ্যা নর্মালি হয় -1, ঠিক আছে? যদি এটা অক্সিজেন হয়, অক্সিজেনের জারণ সংখ্যা নর্মালি হয় 2, ঠিক আছে? +2 না, এটা হয় -2। ওকে, সো এইরকম কয়েকটা যৌগ তোমার জারণ সংখ্যা জেনে রাখতে হবে, বাট সবগুলো তো মুখস্থ রাখা সম্ভব না। ওইটাই আমরা এখন সবগুলোর জন্য বের করতে পারি, ওটার জন্য একটা রুল বের করছি, সেই রুল ইউজ করে আমরা সবগুলো জারণ সংখ্যা বের করব। কথা বুঝছো? ওকে, সো দেখো এখানে আমরা কি বের করতেছি, সালফিউরিক অ্যাসিডের জন্য জারণ সংখ্যা বের করব, সালফিউরিক অ্যাসিড। ওকে ফাইন। সো এখন তোমাকে কি বলছি ভাই, তুমি যার জানো তাকে তো মান লিখবা ডিরেক্ট, বাট যার জারণ সংখ্যা জানো না তাকে তুমি এক্স ধরবা। সো আমি ধরে নিলাম এখানে আমার সালফিউরিক, যেহেতু সালফার বের করতে হবে, সো এটা জারণ সংখ্যা এক্স, আমি জানি না কত। ওকে, তো এখন কি করবা, এখন সবগুলোকে তুমি জারণ সংখ্যার সাথে যোগ বিয়োগ করে কিছু একটা আনবা। কি যোগ বিয়োগ ভাইয়া? এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 2টা। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? নরমালি +1, সো +1। কয়টা আছে হাইড্রোজেন? 2টা, সো 2। ওকে, গেল। দেন হচ্ছে সালফার, সালফারের কত জানি না, ওই জন্য আমি এক্স ধরছি। ওকে, এক্স, কয়টা এক্স? একটাই আছে, সো একটাই। পরে আসো, অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, কয়টা আছে? 4টা, দ্যাটস ওয়াই -2 × 4। ওকে, সো ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু হবে এর টোটাল মাথার মধ্যে যত চার্জ। এর লেখা আছে +1 বা -1 -2 এরকম কিছু লেখা আছে? কিচ্ছু লেখা নাই, তার মানে এখানে কোনো চার্জ নাই। চার্জ নাই মানে কত? 0, তার মানে ওটা হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি করলাম, আমরা এই যৌগটার সবগুলোর আলাদা আলাদা করে জারণ সংখ্যা যোগ করলাম, যোগ করে আমরা দেখলাম যদি চার্জ হয় তাহলে এখানে দিতাম, বাট চার্জ না, দ্যাটস ওয়াই 0 দিলাম। ওকে, সো এখান থেকে একটা ইকুয়েশন আসছে, এখান থেকে x এর মান বের করে ম্যাথ শেষ। সো কত আসছে? +2 এন্ড এখানে -8, হিসাব করো, -6 দিতে গেলে +6। সো এই যে তোমার x এর মান +6। x কি ছিল? x ছিল সালফারের জারণ সংখ্যা। সো সালফারের জারণ সংখ্যা কত ভাইয়া? এই সালফিউরিক অ্যাসিডে +6। ওকে, সো এটা করছি, বাট এটাই এখন এটা মনে করিও না যে যেখানেই তুমি সালফার দেখতে পাবা এর তোমার জারণ সংখ্যা +6 হবে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? যোগের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হইতে পারে। এখন আসো তোমাকে আমি অন্য একটা কিছু দেখাই। যেমন ধরো তোমাকে বললাম যে ধরো কোন একটা যৌগ বা যৌগমূলক, মনে করো কি দেওয়া যায়, ধরো তোমাকে আমি বললাম যে এই যে নাইট্রেট মূলক আছে একটা, হ্যাঁ, এই নাইট্রেট মূলকটা 3, এই নাইট্রেট মূলকের জারণ সংখ্যাটা বের করে দাও। হ্যাঁ, নাইট্রেট মূলকের তো জারণ সংখ্যা না, অ্যাকচুয়ালি কোনো একটা মূলের, যেমন আমি বললাম যে নাইট্রোজেনের জারণ সংখ্যাটা বের করে দাও। সো আমি কি বলছি তোমাকে, নর্মাল কয়েকটা মুখস্থ রাখতে বলছি, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, এই তিনটা মোটামুটি মুখস্থ রাখবা। সো দেখো নাইট্রোজেন আমি জানি না, সো আমি এক্স ধরবো। ওকে ফাইন, সো জারণ সংখ্যা বের করো, কি এক্স, নাইট্রোজেনের জন্য আমি এক্স, নাইট্রোজেন কয়টা আছে? একটা, সো এক্স একটাই। এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা আছে। সো একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, আছে কয়টা? 3টা, সো +-2 × 3। ওকে, আর কিছু আছে না? আর কিছু নাই, সো আমি ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল দিয়ে কি দিব? আর মাথার মধ্যে যত আছে ওটা ইজ ইকুয়াল টু, মাথার মধ্যে কত আছে? মাইনাস, কত মাইনাস? -1 -2, কিছু লেখা নাই, তার মানে একটা মাইনাস, সো -1। ওকে, সো -1। এখন তুমি এটা ক্যালকুলেট করো, এখানে কি হবে তোমার? -6 হতে গেলে কি হবে? আগে ছিল -1 + 6, তো হিসাব করো কি x এর মান +5। ওকে, সো এটাই হচ্ছে তোমার এখানে এই নাইট্রেট মূলকে তোমার নাইট্রোজেনের জারণ সংখ্যা। সো এইভাবে বের করতে হয়। ওকে ভাইয়া, আচ্ছা। সো এখন যেটা তোমাকে বললাম যে এগুলা হচ্ছে নর্মালি সাধারণত ঘটে, বাট কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন অক্সিজেন যে অলওয়েজ -2 হবে এমনটা না, কিছু কিছু যুগে সে ডিফারেন্ট হয়। যেমন এখানে বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যতীত সকল ক্ষেত্রে তোমার হাইড্রোজেন জারণ সংখ্যা +1 হয়,
হাইড্রোজেন পারঅক্সাইড বা সোডিয়াম পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়। ওকে, দেন কি বলছে, সুপার অক্সাইড যেমন সোডিয়াম সুপার অক্সাইডে পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়। এছাড়া সকল ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -2। ঠিক আছে, এটা +2 না, -2 এখানে পড়ে গেছে, সো এটা -2। ওকে, তো অনেকক্ষণ কনফিউজ হতে পারো ভাই, একটু আগে আপনি বললেন না মুখস্থ রাখবো অক্সিজেন জারণ সংখ্যা -2, এখন আবার বলছেন যে চেঞ্জ হতে পারে। হ্যাঁ ভাই, চেঞ্জ হইতে পারে, বাট যেগুলো যোগের নাম বলছি শুধু এগুলাতে চেঞ্জ হবে, সবগুলোতে চেঞ্জ হবে না। এগুলা বাদ দিয়ে যত আছে সবগুলোতে অক্সিজেন তুমি চোখ বন্ধ করে তুমি -2 বসায় দাও, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, সো এগুলো কি ভাই মুখস্থ রাখবা? এগুলো কি মুখস্থ করবা? না, মুখস্থ করার দরকার নেই। যে অক্সিজেন তোমার সুপার অক্সাইডের ক্ষেত্রে কত, তারপরে তোমার হচ্ছে পারঅক্সাইডের ক্ষেত্রে কত, এগুলো মুখস্থ করার দরকার নেই। এগুলো তুমি এমনি বের করতে পারবা। কিভাবে? ধরো আমি একটা সুপার অক্সাইড নিলাম, যে কোনো একটা, মনে করো সোডিয়াম সুপার অক্সাইড নিলাম। আচ্ছা, এখানে সংকেত ভুল আছে, সোডিয়াম সুপার অক্সাইড মানে কি সোডিয়াম তারপরে O2, ঠিক আছে, NaO2। সো তুমি যে কোনো একটা নাও, ইচ্ছা মতো একটা নাও। ধরো তুমি হচ্ছে সোডিয়াম সুপার অক্সাইডটা নিলাম, যে NaO2। সো এখানে কার জারণ সংখ্যা বের করবা? এখানে তুমি অক্সিজেনের জারণ সংখ্যা বের করবা, তাই তো? সো অক্সিজেনের জারণ সংখ্যা তুমি তাহলে X ধরে নাও। তাহলে আমি টোটাল বের করো। প্রথমে আসলে সোডিয়ামের জারণ সংখ্যা কত? সো নরমালি এটা মাথায় রাখবা, জারণ সংখ্যা হচ্ছে যোজনী ইলেকট্রনের সমান হতে পারে, সব সময় হয় না, বাট যোজনী ইলেকট্রনের সমান হতে পারে। যোজনী ইলেকট্রন মানে কি? সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, ওটাকে বলা হয় যোজনী ইলেকট্রন। তো তার মানে কি, সোডিয়ামের যদি আমি বলি যে সোডিয়ামের জারণ সংখ্যা কত, সোডিয়ামের যোজনী ইলেকট্রন বের করবা। যোজনী ইলেকট্রন মানে কি? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। সোডিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা, 3s1। সো তার মানে জারণ সংখ্যা কত? +1। সো যদি এটা মেটাল হয় বা 1 নম্বর গ্রুপ বা 2 নম্বর গ্রুপ বা 3 নম্বর গ্রুপের মূল হয়, সরি 1 2 আর হচ্ছে ওই তোমার 13 অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এই তিনটা গ্রুপের মূল যদি হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে লাস্ট ইলেকট্রন জয়টা সেটাই তার যোজনী। বাট পরের গুলার ক্ষেত্রে, যেমন তোমার সালফারের জন্য বা অক্সিজেনের জন্য, এগুলার জন্য চেঞ্জ হয়। সো ওইখানে তুমি ডিরেক্টলি যোজনী ইলেকট্রন দিয়ে বের করতে পারবে না। সো এখন এই বিষয়গুলো হয়তো কঠিন লাগতেছে, বাট আজকে ম্যাথ করো, কয়েকদিন পরে ম্যাথ করো, তোমাদের বই একটা বড় একটা চার্ট দেওয়া আছে, ওখানে সব যোগেরগুলোর ধরে 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 মান বের করো, দেখবা বিষয়গুলো ইজি। ওকে, আচ্ছা। সো সোডিয়ামের হচ্ছে নর্মালি হচ্ছে +1, অ্যান্ড হচ্ছে সে একটা ইলেকট্রন দিয়ে দেয়, দ্যাটস ওয়াই হচ্ছে +1। ওকে, সো প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা বের করবো। সো এটা আমি X ধরছিলাম, X কয়টা আছে? 2টা, × 2 ইকুয়াল টু কি লিখবো? মাথার মধ্যে চার্জ আছে? চার্জ নাই, সো ইকুয়াল টু 0। সো এটা যদি করো তাহলে এখন X এর মান যদি বের করতে কি আসে? 2x = -1, অতএব X = ½ বুঝছো? তার মানে কি ভাই, এটা কি ছিল? এটা সুপার অক্সাইড ছিল। সুপার অক্সাইডে তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -½ যেটা তোমাকে এখানে দেখাইছে। সো এইভাবে তোমার মুখস্থ করার দরকার নেই, বাট হচ্ছে এইভাবে বের করার বই জেনে রাখবা। কিন্তু যদি তোমার মুখস্থ থাকে তাহলে এমসিকিউ তো একটু ফাস্ট দেখাইতে পারবা, বাট অবশ্যই তুমি বের করার বইটার জন্য জানা থাকে, ঠিক আছে। সো সুপার অক্সাইডে -½ আর পার অক্সাইডে -1, ঠিক আছে। সো তুমি এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি হচ্ছে বের করো এখনই, মাত্র তুমি খাতা নাও, খাতা নিয়ে এই ক্যালকুলেশন করো, সোডিয়াম পার অক্সাইডে হচ্ছে তুমি জারণ সংখ্যাটা বের করা ট্রাই করো, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা। সো এখন এখানে বলছে যে একটা তোমাদের বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ডে আসছিল। এটা কি বলছে যে নিচের একটা 3টা বিক্রিয়া দেওয়া আছে পরপর, তোমাকে বলছে যে উদ্দীপকের M যুগে কার্বনের জারণ সংখ্যা কত? M যুগ কোনটা? এইটা। এখন M যুগ কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই, এটা দেখছে X দিয়ে, X কই এখানে খাইছে খাজ তাই না? এখন তুমি কিভাবে বের করবা? সো প্রথমে তুমি Xটাকে বের করবা, পরে ওই X থেকে তুমি M বের করবা। ওকে, সো এই বিক্রিয়াটা তুমি যেটা জানো সেটা দিয়ে যাবা। সো দেখো প্রথম বিক্রিয়াটা কি ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেট, এটা বিক্রিয়া করছে, উৎপন্ন হয়েছে কি? ক্যালসিয়াম অক্সাইড আর X। এটা বিক্রিয়া মনে আছে কি ছিল? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল। তুমি যদি না জানো বা ভুলে যাও তাহলে তুমি হচ্ছে এখানে প্লাস মাইনাস করে বলতে পারো যে এখানে তুমি ক্যালসিয়াম অক্সাইড লিখছো, যে ক্যালসিয়াম লিখছো বাদ, আর এখানে অক্সিজেন লিখছো, ঠিক আছে। তো অক্সিজেন কয়টা লিখছো? একটা, তার মানে একটা অক্সিজেন বাদ, বাকি থাকে কি? কার্বন ডাই অক্সাইড। সো ওই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। সো এইভাবে তুমি প্রেডিক্ট করতে পারো যে কি উৎপন্ন হইতে পারে, বাট এইভাবে তুমি সবসময় যাবা না। সবসময় কেন যাবা না? কারণ ভাই রাসায়নিক বিক্রিয়া সবসময় মিলবে না। যদি এখানে তোমার সমতা করা থাকতো, এটা 2, এটা 3, এটা 4, এরকম যদি থাকতো, তুমি ওইভাবে মিলাইতে পারতা না। ওই জন্য সবগুলো মিলবে না, তবে তুমি প্রেডিক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর তোমার বইয়ে যেসব বিক্রিয়া আছে ওই বিক্রিয়াগুলো সম্পর্কে তোমার জন্য আইডিয়া থাকে, কারণ তোমাকে কোশ্চেন করলে নর্মালি ওই বিক্রিয়াগুলোর মধ্যেই দিবে। ওকে, আচ্ছা। সো এখানে এটা সমতা করাই গেছে, এখানে তোমার এক্সট্রা করে 2 3 দেওয়া লাগবে না, এটা বিক্রিয়া। সো এখান থেকে আমরা কি পাইলাম? আমরা X পাই গেলাম, মানে যেখানে X সেখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। কারণ কি ভাই? কারণ এটা দেওয়া আছে যে পাইছি। সো X যদি কার্বন ডাই অক্সাইড হয়, সেকেন্ড বিক্রিয়াটা আমি কি বলতে পারি? যে কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার
এটা যদি বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হবে? সো এটা বিক্রিয়া করলে এখানে তোমার সমতা করাই গেছে, এখানে জাস্ট অ্যাড করে দিবা দুইটা হাইড্রোজেন, হ্যাঁ, একটা কার্বন, এই যে দুটো অক্সিজেন আর একটা অক্সিজেন, তিনটা, সো তিনটা অক্সিজেন, ঠিক আছে? তার মানে কি H2CO3। সো এটা তোমার এইভাবে দেখাইলাম, বাট সবসময় এইভাবে হবে না, তোমাকে প্রেডিক্ট করা লাগে যে কি উৎপন্ন হতে পারে। কিভাবে বুঝবা? এটা বিক্রিয়া করো, পড়াশোনা করো, বুঝতে পারবা কিভাবে হচ্ছে। সো এটা হচ্ছে একটা অ্যাসিড, যেটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড। সো এখানে তোমার অ্যাসিডের নামটা আমি জানি নাই, বলছে যে M একটা যৌগ, সো আমরা M যৌগটা পাইছি, অ্যান্ড কোশ্চেনে বলছে যে M যৌগের কার্বনের জারণ সংখ্যা কত, ঠিক আছে? সো আমাদের কাজ হচ্ছে H2CO3 তে C এর জারণ সংখ্যাটা বের করাই আমাদের কাজ। ওকে, চলো বের করি। সো যার লাগবে তাকে তুমি x ধরবা, হ্যাঁ? সো আমি একে x ধরলাম। তাহলে আমার জারণ সংখ্যা কিভাবে করবো বলো তো? হাইড্রোজেনের জন্য নরমালি কি +1, কয়টা আছে? দুইটা, দ্যাটস ওয়াই +1 × 2, ওকে, দেন প্লাস কার্বন কয়টা? একটা, কত জারণ সংখ্যা? x, ঠিক আছে? প্লাস অক্সিজেন কয়টা? তিনটা, একটা অক্সিজেন জারণ সংখ্যা কত? -2, সো -2 × 3 ইজ ইকুয়াল টু কত? মাথার মধ্যে প্লাস মাইনাস কিছু একটা আছে? নাই, তার মানে ইজ ইকুয়াল টু 0। সো হিসাব করো, তাহলে কত আসবে? 2 + x - 6 ইজ ইকুয়াল টু 0। অতএব x এর মান কত? +4। ওকে, সো এটা হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা হচ্ছে এখান থেকে ইজিলি বের করবা যে তোমার হচ্ছে জারণ সংখ্যা কত, এন্ড তোমার বোর্ডের কোশ্চেন বুঝতে পারছো, খুবই ইজি, হ্যাঁ? সো এইভাবে পড়াশোনা করলেই তোমরা হচ্ছে পারবা। তো চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা বের করে দেখাইছে যে কিভাবে করছে। সো +4 আসছে, যেটা আমরা দেখছি আগে ম্যাথে। ওকে, তো এবার আসো কি বলছে? এবার আসে বলছে যে জারণ ও বিজারণ যুগপৎ ঘটে। সো যুগপৎ মানে কি ভাইয়া? যুগপৎ বা যুগপৎ যেটা উচ্চারণ করো, এটা মানে হচ্ছে একসাথে ঘটে, মানে যেখানে জারণ হয়েছে ওখানেই বিজারণ হয়েছে, ঠিক আছে? সো ব্যাপারটা আমাকে চিন্তা করতে পারো যে এমন একটা ঘটনা যেখানে দুটো জিনিস কানেক্টেড। যেমন মনে করো খেলা হচ্ছে, ধরো ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে, কিংবা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ক্রিকেট ম্যাচ হচ্ছে। সো নর্মালি ধরো ফুটবল নিয়ে কথা বলি, চলো। সো ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে। এখন ব্রাজিল যদি একটা গোল দিয়ে দেয়, তার মানে কি? তার মানে ব্রাজিল একটা গোল দিছে, কিন্তু ভাই এটা মানে আরেকভাবে বলা যায় না যে আর্জেন্টিনা গোল খাইছে। সো দেখো, ব্রাজিল গোল দিছে আর আর্জেন্টিনা গোল খাইছে, দুটা ডিফারেন্ট ঘটনা, কিন্তু এখানে কানেক্টেড। এখন ব্যাপারটা কি এরকম যে ব্রাজিল গোল দিছে, স্কোর লাইনে 1-0 দেখা উঠছে, কিন্তু আর্জেন্টিনা গোল খাইছে 5 বছর পর বা 5 মিনিট পর, এমন হবে? এমন তো হবে না। ব্রাজিল গোল দেওয়া মাত্রই ব্রাজিলের পয়েন্ট, আর্জেন্টিনা গোল খাইছে, মানে ব্রাজিলের গোল দিছে, আর্জেন্টিনা গোল খাইছে। সো ব্যাপারটা কি একসাথে ঘটতেছে না, যে একটা ঘটলে আরেকটা অটোমেটিক ঘটবে? সেম হচ্ছে এখানে, একজন যদি জারণ করে ফেলে আরেকজন বিজারণ করবে। এখানে উদাহরণে কি গোল দিচ্ছিল, এখানে তো গোল দিবে না, এখানে কি দিবে? ইলেকট্রন দিবে, মানে একজন ইলেকট্রন দেওয়া মাত্রই আরেকজন ইলেকট্রনটা নিবে। সো ইলেকট্রন দেওয়া মাত্রই ঘটনা কি বলি? জারণ ঘটনা। সো যখনই জারণ ঘটবে তখনই ইলেকট্রন নেওয়ার ঘটনা, বিজারণ ঘটবে। সো জারণ ঘটলেই বিজারণ ঘটবে, এন্ড তারা একসাথে ঘটবে। সো এটাকে বলা হয় জারণ বিজারণ যুগপৎ ঘটে। ওকে, আচ্ছা। সো এখানে একটা উদাহরণ দিছে, হ্যাঁ? সো উদাহরণটা দেখো, এখানে তোমার হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন নিয়ে আলোচনা করছে। সো এমন একটা যৌগ যেখানে তোমার ছিল সোডিয়াম ছিল আর ক্লোরিন ছিল, তাদের মধ্যে যদি জারণ বিজারণ ঘটে তাহলে কি উৎপন্ন হবে সেটা দেখো। সো সোডিয়াম কি করবে ভাই? সে তো হয় ব্রো মানুষ, সে হচ্ছে অনেক দানশীল মানুষ, অনেক ভালো মানুষ, সে ইলেকট্রন দিয়ে দিবে, বলবে ভাই তুমি যে আমার ইলেকট্রনটা নাও, আমার ইলেকট্রনটা নিয়ে তুমি মজা করো, যাও। সো সেই সোডিয়ামটা সোডিয়াম প্লাসে রূপান্তর হয়ে গেছে বা সোডিয়াম আয়নে রূপান্তরিত হয়ে গেছে। এখন এই যে একটা ইলেকট্রনে দিল, এই ইলেকট্রনটা কই যাবে? কেউ একজন তো নিবে। এখন কে নিবে? যার কক্ষপথ পূরণ করার জন্য একটা ইলেকট্রন দরকার, সে নিবে। কে নিবে ভাইয়া? যেমন হ্যালোজেনগুলো নিবে, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, সো ক্লোরিন এখানে আছে, সে দেখবে ওরে ভাই আমার একটা ইলেকট্রন হলে তো আমি আর্গনের মতো নিষ্ক্রিয় হইতে পারবো, আমি স্টেবল হইতে পারবো, সে ইলেকট্রন পড়ে আসে আমি নিব না, এটা কোনো কথা? সো সুন্দর মতো ক্লোরিন দৌড়ায় যাবে, বলবে ভাই যে তোমার ইলেকট্রনটা আমাকে দাও, সে ইলেকট্রনটা নিয়ে নিবে, অ্যান্ড সুন্দর মতো সে ক্লোরাইড উৎপন্ন করে ফেলবে। ঠিক আছে ভাইয়া? ওকে, সো এইভাবে সোডিয়াম উৎপন্ন করবে সোডিয়াম আয়ন, ক্লোরিন উৎপন্ন করবে ক্লোরাইড আয়ন। ঠিক আছে? সো তার মানে আলটিমেটলি তারা হচ্ছে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এটা যখন অ্যাড হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। হ্যাঁ, তো আমরা ডিরেক্ট দেখতে পাবো, আমি দিলাম হচ্ছে সোডিয়ামের বিক্রিয়া, আমরা যে কি দেখতে পারবো ওটা আমি একটু ড্রয়িং করে দেখাই তোমাকে। ড্রয়িং করে বলতে আমি বিক্রিয়াটা দেখাই। সো এখানে হচ্ছে কই লিখবো?
মনে করে এখানে লিখি, তুমি দেখতে পাবা যে তুমি সোডিয়াম দিলা ক্লোরিন দিলা অ্যান্ড বিক্রিয়া হয়ে তুমি সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল, বাট ভিতরে ভিতরে ভাই বহুত কিছু হয়েছে। ওকে, সো এই হচ্ছে কাহিনী। সো এখানেও তোমার একটু আরেক জিনিসপত্র আছে, বাট তোমাদের জন্য সিম্পলিসিটির জন্য বলতেছে না। সো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন লেখার ক্ষেত্রে কেমনে লিখবা, তুমি যদি এই মাইনাস সিটা এই পাশে না লেখো তাহলে ওটার পাশে যায় কি প্লাস ই হয়ে যাবে। হ্যাঁ, সো এটাই লেখছে এখানে, দেখো সোডিয়াম হচ্ছে তোমার প্লাস হয়ে গেছে, ক্লোরিন হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, অ্যান্ড যখন তোমার এই জারণটা হয়েছে তখন হচ্ছে বিজারণটা হয়েছে। সো এরা একসাথে ঘটছে। যদি এরা একসাথেই ঘটে তার মানে এরা দুইজন মিলে একটা বিক্রিয়া। এখন তুমি বলো ভাই আলাদা বিক্রিয়া দেখতে পাচ্ছি, আপনি একটা বিক্রিয়া কি বলছেন? ভাই ভাই রিল্যাক্স, বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। রেডক্স ভাঙে বলছিলাম না ভাই, জারণ বিজারণ কেমনে আসে? সো জারণ বিজারণ বিক্রিয়া তার মানে একটা বিক্রিয়া যেখানে নাম হচ্ছে জারণ বিজারণ দুটো অ্যাড আছে। সো আমি যদি আলাদা করে একটাকে, তার মানে সেটা অর্ধ বিক্রিয়া। সো ওই জন্য তোমার জারণকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, কারণ টোটাল বিক্রিয়ার অর্ধেক হচ্ছে জারণটা আর টোটাল বিক্রিয়ার বাকি অর্ধেকটা হচ্ছে বিজারণটা। তুমি যদি বলো টোটাল বিক্রিয়ার অর্ধেক হচ্ছে বিজারণ, তাহলে বাকি অর্ধেক কি? জারণ। সো এদেরকে যদি আলাদা করে বলো দেন আমাদের এটা অর্ধ বিক্রিয়া উল্লেখ করতে হয়, আর যদি একসাথে বলো জারণ বিজারণ তাহলে অর্ধ বিক্রিয়া উল্লেখ করার দরকার নেই, তাহলে তুমি বলবা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। অ্যান্ড এখানে তোমার একসাথে এরা ঘটে, অ্যান্ড এর জন্য বলা হয় জারণ বিজারণ যুগপৎ ঘটে বা একসাথে ঘটে। ওকে ফাইন। আচ্ছা, সো এখানে তুমি হচ্ছে এটা আরেকভাবে চিন্তা করতে পারো। দেখো সোডিয়ামের আগে তোমার হচ্ছে জারণ সংখ্যা কত ছিল? 0, পরে জারণ সংখ্যা কত হয়েছে? প্লাস, মানে জারণ সংখ্যা 0 থেকে +1 হয়েছে, মানে কি বাড়ছে। যদি জারণ সংখ্যা বাড়ে কি বিক্রিয়া মনে আছে? জারণ বিক্রিয়া। আর যদি তোমার এখানে ক্লোরিনটা দেখো, ক্লোরিন ছিল কি 0, পরে হয়ে গেছে ক্লোরাইড, মানে জারণ সংখ্যা ছিল 0, পরে হয়ে গেছে -1, মানে কি 0 থেকে -1 কমছে। যদি জারণ সংখ্যা কমে তার মানে কি মনে আছে? বিজারণ বিক্রিয়া। সো ভাবে যাইতে পারো, এটা তোমার মনে রাখার জন্য। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কেন হয়? অ্যাকচুয়ালি হয় ইলেকট্রন নেওয়ার জন্য। ইলেকট্রন দিলেই সে প্লাস হয়, ওই জন্য জারণ বিক্রিয়া। ইলেকট্রন নিলে সে বিজারণ হয়, সেই জন্য সে বিজারিত বিক্রিয়া। ওকে, আচ্ছা, সো এখানে তোমার একটা বইয়ের কোশ্চেন, সরি একটা বোর্ডের কোশ্চেন দিচ্ছে। সো বোর্ডের কোশ্চেনে তোমাকে এই কথাটা বলছে আর কি। তো কি বলছে যে দুটো বিক্রিয়া দিচ্ছে, বলছে উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। ওকে, 2 নম্বর বিক্রিয়া কোনটা? এটা। সো ব্যাখ্যা করবা কিভাবে? তার মানে বুঝতেছো কেউ একজন ইলেকট্রন দিছে আর কেউ একজন ইলেকট্রন নিছে। সো আছে হচ্ছে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড। ওকে, তো এখন বিক্রিয়াটা কিভাবে করবা? প্রথমে আসো জিঙ্ক। সো জিঙ্ক হচ্ছে মেটাল, মেটালরা নর্মালি ইলেকট্রন দেয়। সো জিঙ্ক হচ্ছে ইলেকট্রন দিবে, কয়টা ইলেকট্রন দিবে? 2টা ইলেকট্রন দিবে, দিয়ে সে জিঙ্ক 2+ উৎপন্ন করবে। হ্যাঁ, আর এখানে যে সালফিউরিক অ্যাসিডটা ছিল সে কি করবে? সে হচ্ছে অ্যাকচুয়ালি একটা সালফেট, ঠিক আছে? সো তুমি যদি সালফিউরিক অ্যাসিড লিখো, এখান থেকে তুমি যদি এইচ গুলো সরাই দাও তাহলে এটাকে লিখতে হবে -2। হ্যাঁ, সালফেট আয়ন। আর যদি এখানে কেউ ঢুকে যায়, যেমন এখানে যদি তোমার সোডিয়াম আসে যায়, তার মানে সোডিয়াম 2 যদি লেখো তাহলে ওখানে প্লাস মাইনাস দেওয়া লাগে না। তো এখানে আমি যদি শুধু সালফেট নিয়ে আলোচনা করি, শুধু সালফেট বলি, তাহলে এটাকে আমি সালফেট 2- বলতে পারি। ওকে, সো যদি সালফেট 2- হয়, দেখো 2- মানে কি? 2- মানে তার অলরেডি 2টা ইলেকট্রন আছে, ঠিক আছে? সো সে একটা নিউট্রাল হইতে চাইবে, ওই জন্য সে কি করবে? ওই জন্য সে হচ্ছে ইলেকট্রন দিবে। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলি যে এইখানে জিনিসটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? সো জিনিসটা ইন্টারেস্টিং কেন? দেখো তোমার জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন মানে জিঙ্ক প্লাস উৎপন্ন করছে, অ্যান্ড এই যে সালফেটটা ছিল, হ্যাঁ, এই যে সালফেটটা ছিল এর সাথে কে ছিল? এর সাথে ছিল হাইড্রোজেন 2টা। ওকে, একটা হাইড্রোজেন জারণ সংখ্যা কত? +1, 2টা হাইড্রোজেন জারণ সংখ্যা কত? +2, ঠিক আছে? অ্যান্ড সালফেটের জারণ সংখ্যা কত? -2। সো এই -2 আর এই +2 একসাথে নিউট্রাল অবস্থায় ছিল। ওকে, এখন তুমি চাইলে এদেরকে আলাদা করে দেখতে পারো, যে তুমি আলাদা করে হাইড্রোজেন নিয়ে কাজ করতে পারো বা আলাদা করে সালফেট নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? সো এখানে যেটা হবে, এখানে এই যে জিঙ্ক তো তোমার হচ্ছে ইলেকট্রন দিয়ে দিছে, সো বাকি যে আছে সে কি ইলেকট্রন নিবে, ঠিক আছে? সে ইলেকট্রন নিয়ে কি উৎপন্ন করবে? সে আয়ন উৎপন্ন করবে। কথা ক্লিয়ার? সো এই হচ্ছে তোমার হচ্ছে এখানে মেইন কথাবার্তা, যেখানে কি বলছে, যেখানে তোমার জিঙ্ক হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে। ওকে, সো আমি এখানে তোমাকে একটু ডিপে চলে গেছিলাম, সো এটার জন্য অনেকে একটু হয়তো বুঝতে কষ্ট হয়েছে তোমাদের। সো প্যারা নাই, একটু পড়াশোনা করো, কয়েকদিন পরে এই লেকচারটা আবার যখন দেখবা, যদি দেখো তাহলে দেখবা যে বিষয়টা ইজি লাগতেছে। ওকে, সো এখানে বলছিলাম যে
সালফিউরিক অ্যাসিড ছিল, বাট আমরা এখানে শুধু একটা পার্ট নিয়ে কাজ করব। সো এখানে আমরা শুধু হাইড্রোজেন নিয়ে কাজ করব। সো হাইড্রোজেন কি প্লাস আকারে ছিল, সে কি করবে, সে দেখবে যে ভাই একটা ইলেকট্রন ছাড়ছে, আমি তো অলরেডি ইলেকট্রন ছাড়া অবস্থায় আছি, আমার ইলেকট্রন দরকার, অনেকদিন আমি ইলেকট্রন নাই আমার কাছে, সো ওই জন্য আমার ইলেকট্রন দরকার। সো সে হচ্ছে ইলেকট্রন নিবে, ইলেকট্রন নিয়ে কি উৎপন্ন করবে, এইচ উৎপন্ন করবে। বাট লাইফে তুমি কোনোদিন কোনো যৌগ দেখছো শুধু এইচ? না, তুমি কি দেখছো, H2। তার মানে কি আরেকটা হাইড্রোজেন লাগবে, তার মানে কি এখানে 2 করা লাগবে। সো দুটো হাইড্রোজেন কয়টা ইলেকট্রন নেবে, দুটো ইলেকট্রন নেবে। ওকে, সো এই হচ্ছে একটা বিক্রিয়া যেখানে তুমি ইলেকট্রন দিছে, এটা জারণ বিক্রিয়া। এই হচ্ছে একটা বিক্রিয়া যেটা ইলেকট্রন নিছে, এটা বিজারণ বিক্রিয়া। এন্ড বিক্রিয়াগুলো একসাথে ঘটছে, ঠিক আছে। এন্ড তুমি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমার যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটছে, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, সো এবার তুমি এইভাবে দেখাইতে পারো, অথবা তুমি বলতে পারো যে ভাই দেখেন আমার যে বিক্রিয়ক আছে উৎপাদ আছে, বিক্রিয়কে জিঙ্কের আমার জারণ সংখ্যা 0, বাট উৎপাদ আমার জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2। তুমি যদি বিশ্বাস না হয় এটা বের করে দেখো, +2 আসবে। তখন তুমি বলতে পারো যেহেতু এদের জারণ সংখ্যা আগের মতো নাই, চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই এটা জারণ বিজারণ বিক্রিয়া। কথা ক্লিয়ার? সিমিলারলি হাইড্রোজেনের ক্ষেত্রে বলবা যে হাইড্রোজেন এখানে ছিল +1, বাট এখানে বেচারা হয়ে গেছে 0, মানে জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। যদি কারো জারণ সংখ্যা চেঞ্জ হয় বিক্রিয়কে এন্ড উৎপাদে, তাহলে সেটা হচ্ছে অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, সো এইভাবে তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি আমি এখানে শর্টে দেখাইছি, বাট পুরো বিক্রিয়া যদি দেখাই, আচ্ছা এখানে দেখানোই আছে। সো এই হচ্ছে বিক্রিয়াটা। এখানে কি হয়েছে, এই জিঙ্কটা আছে, এখানে তোমার তীরগুলো একটু উল্টাপাল্টা হয়েছে, হ্যাঁ, তীরটা হবে এখান থেকে স্টার্ট হবে। সো এই জিঙ্কটা যায় জিঙ্ক সালফেট উৎপন্ন করছে, এটা কি জারণ বিক্রিয়া। আর এই যে সালফিউরিক অ্যাসিডটা সে যায় কি হাইড্রোজেন উৎপন্ন করছে, এটা কি বিজারণ বিক্রিয়া। এখন একটা জিনিস মাথায় রাখো ভালো করে, যার জারণ ঘটবে তাকে বলা হয় বিজারক, আর যার বিজারণ ঘটবে তাকে বলা হয় জারক। ঠিক আছে, সো বিষয়টা একটু উল্টা লাগতে পারে, তো হচ্ছে একটু মাথায় রাখবা যে যার জারণ বিক্রিয়া ঘটবে সে বিজারক, বাট যার বিজারণ বিক্রিয়া ঘটবে সে হচ্ছে জারক। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, সো এটা কেন হয়, এটা হয় এই জন্য, জাস্ট ছোট্ট করে একটু বলি, যে কৃষি কাজ করে তাকে বলা হয় কৃষক, যে গান করে তাকে বলা হয় গায়ক, যে জারণ করে তাকে বলা হয় কি জারক। জারণ করায়, যে জারণ কিভাবে করাবে, সে ইলেকট্রন নিবে দেখে তো মানুষের জারণ হবে, সে নিজে বিজারিত হয়ে মানুষকে জারণ করাচ্ছে, যে মানুষকে জারণ করাচ্ছে তাকে বলা হয় কি জারক, সে নিজে বিজারিত হয়ে মানুষকে জারণ করাচ্ছে, দ্যাটস ওয়াই সে নিজে বিজারিত হইলেও সে অ্যাকচুয়ালি মানুষকে জারিত করতেছে, মানে জারক, মানে সে জারক। কে জারক? যে নিজে বিজারিত হচ্ছে। সো ব্যাপারটা আশা করি একটু বুঝতে পারছো, যদি না বুঝতে পারো ভাই কয়েকদিন ওয়েট করো, একটু পড়াশোনা করো, বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, সো এইভাবে হচ্ছে সেম, যে নিজে বিজারিত হয় যেটা বললাম। এবার যদি সে নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করতেছে, অন্যকে যে বিজারিত করে তাকে কি বলা হয় বিজারক। সো আমি নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করতেছি, তারপর আমি নিজে জারিত হয়ে আমার নাম বিজারক। ওকে ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। সো এটা দেখাইছে কিভাবে কি হয়েছে না হয়েছে, সো এগুলো দেখে একটু পড়লেই হবে। হ্যাঁ, আচ্ছা, তো আরেকটা আমরা বোর্ডে কোশ্চেন নিব। সো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে অ্যালুমিনিয়ামের দহনের ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর দিছে 27, দেন তোমাকে বিক্রিয়াটা দিছে যে কোন বিক্রিয়া কাজ করছে। তোমাকে বলছে বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটে, ইলেকট্রনের ধারণার আলোকে ব্যাখ্যা করো। ওকে ফাইন, সো ইলেকট্রনের ধারণার আলোকে তো তুমি দেখাবা যে প্রথমে ভাই এদের মধ্যে ইলেকট্রন ত্যাগ হয়েছে, ইলেকট্রন গ্রহণ করছে, ওই জিনিসগুলো দেখাবা। সো দেখো অ্যালুমিনিয়াম এখানে কি 1 লাখ, ঠিক আছে, তার মানে পাওয়ার মানে হচ্ছে জারণ সংখ্যা কত বা চার্জ কত, 0। এই পাশে যে অ্যালুমিনিয়ামটা আছে, এইখানে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত এটা বের করবা। সো দেখো Al2O3, ঠিক আছে, সো এখানে অ্যালুমিনিয়াম তুমি মনে করো জানো না, তুমি ধরো বের করবা, ঠিক আছে। সো এটা কত x ধরে নাও, তাহলে বের করো। সো দুইটা আছে, সো 2x প্লাস অক্সিজেন কত নরমালি -2, কয়টা আছে 3টা, উপরে চার্জ আছে নাই, চার্জ নাই, সো 0, তার মানে কত x = +6, অতএব x = কত, সরি 2x = +6, x = কত +3। হ্যাঁ, এটা শুধু 3 দিবা না, এটা অবশ্যই +3 দিবা। ওকে, ঠিক আছে, তার মানে তোমার অ্যালুমিনিয়াম এখানে জারণ সংখ্যা +3। সো এখানে ছিল 0, এখানে ছিল +3, তার মানে যেহেতু জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে কি হয়েছে, তো জারণ সংখ্যা আগে 0 ছিল, এখন +3, মানে সে 3টা ইলেকট্রন দান করছে মানে কি তার জারণ হয়েছে। সো এখানে বলবা যে জারণ বিক্রিয়া অ্যালুমিনিয়ামের। সো অ্যালুমিনিয়াম কি করছে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দিয়ে Al3+ এ পরিণত হয়েছে, মানে এটা জারণ বিক্রিয়া। সো জারণ অর্ধ বিক্রিয়া, সো অবশ্যই এখানে বিজারণ অর্ধ বিক্রিয়াও আছে। সো বিজারিত কি হয়েছে ভাই, অক্সিজেন। কেন কিভাবে বুঝলাম, অক্সিজেনের এখানে তোমার পাওয়ার মানে জারণ সংখ্যা 0, বাট এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কমছে মানে ইলেকট্রন নিছে, তো এটা বিজারিত হয়েছে। ঠিক আছে, সো কয়টা ইলেকট্রন নিবে,
অবশ্যই এ জোড়া ইলেকট্রন ছাড়ছে, অক্সিজেন সি একই পরিমাণে ইলেকট্রন নিবে। সো যদি আমি এখানে একটু সাজায় লিখি বিক্রিয়াটা, অ্যালুমিনিয়াম কি হবে ভাইয়া, সে 3টা ইলেকট্রন দিয়ে Al3+ উৎপন্ন করবে, ঠিক আছে। অক্সিজেন কি করবে, সে হচ্ছে ইলেকট্রন নিবে, হ্যাঁ। একটা অক্সিজেনের জন্য কয়টা ইলেকট্রন দরকার ভাই, 2টা ইলেকট্রন দরকার, ঠিক আছে। সো সে 2টা ইলেকট্রন নিবে, 2টা ইলেকট্রন নিয়ে ও 2- উৎপন্ন করবে, ওকে। বাট এখানে দেখো এ 3টা দিছে, এ 2টা নিছে, বাট এটা কি সমতা হয়েছে? সমতা তো হয় নাই, কারণ ভাই স্টিল একটা ইলেকট্রন হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো পসিবল না। ওই জন্য করা হয় কি, 1 নম্বর ইকুয়েশনকে তুমি 2 দিয়ে গুণ দিবা, হ্যাঁ, আর 2 নম্বর ইকুয়েশনকে তুমি 3 দিয়ে গুণ দাও, ঠিক আছে। যদিও গুণটা ওই পাশে দেখাইতে হয়, আমার জায়গা নাই, ওই জন্য এই পাশে দেখাইলাম। পরীক্ষার সময় অবশ্যই তোমরা ডান দিকে দেখাবা যে ইকুয়েশন 1 এটাকে আমি গুণ দিচ্ছি, ইকুয়েশন 2 এটাকে গুণ দিচ্ছি। সো গুণ দিয়ে তুমি যদি যোগ দাও তাহলে দেখবা এখানে সুন্দর মতো তোমার এটা মিলে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি দেখাচ্ছি না, আর এগুলো তোমাদের লাগবেও না, এগুলো তোমাদের একটু হায়ার লেভেলে লাগে, এখন দরকার নাই, আমি জাস্ট ওইটুকু বলবো। সো ওইটা বলছে দেখো এলিমেন্ট 0 ছিল, +3 হয়েছে, অক্সিজেন 0 ছিল, -2 হয়েছে, এই হিসাব কিতাব জারণ বিজারণ হয়েছে, কথা শেষ। অনেকবার বলছি তোমার কেমনে কি করবা, 0 থেকে যদি বাড়ে তাহলে কি হয়, এটা 0 থেকে বাড়তে হবে এমন কোনো কথা নেই। +2 থেকে যদি +3 হয় তার মানে কি ভাই, জারণ হয়েছে না বিজারণ হয়েছে বলো তো? জারণ সংখ্যা যদি +2 থেকে +3 হয়, ও কি জারণ ঘটছে না বিজারণ ঘটছে বলো তো? অবশ্যই এটা কি জারণ ঘটছে। কিভাবে বুঝলাম? তার জারণ সংখ্যা ভাই বাড়ছে, যদি জারণ সংখ্যা বাড়ে তার মানে ইলেকট্রন দিয়ে সে বাড়াইছে, ইলেকট্রন দিছে মানে কি জারণ ঘটছে। সো অবশ্যই এটা জারণ বিক্রিয়া। সো ভাই এগুলো বারবার বলছি, সো এগুলো দেখে এগুলো করবা, দেখবা যে ইজি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। সো আজকে মোটামুটি এই পর্যন্তই। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এইসব জিনিস পড়াইছি, মেইনলি কি পড়াইছি ভাই, বিক্রিয়া পড়াইছি, বিক্রিয়া বিভিন্ন ধরন পড়াইছি, অ্যান্ড তারপর হচ্ছে তোমার জারণ বিজারণ পড়াইছি। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।